বেঙ্গল ফাইলস নিয়ে এই মুহূর্তে তোলপাড় গোটা রাজ্য। আর এই ছবিতে সবথেকে বেশি চর্চা হচ্ছে যে চরিত্রটা নিয়ে, সেটা হচ্ছে গোপাল পাঠক। প্রশাসনিক কাগজপত্র ঘাঁটতে ঘাঁটতে দেখলাম যে গোপালচন্দ্র মুখোপাধ্যায়কে লালবাজারের হিস্ট্রি শিট লিখছে তিনি আন্ডারওয়ার্ল্ডের বেতাজ বাদশা। বিবেক অগ্নিহোত্রী সিনেমায় আমরা গোপাল পাঠক হিসাবে দেখেছি সৌরভ দাসকে অভিনেতা, এবং সে বলছে যে ভারত আজ থেকে হিন্দু রাষ্ট্র হবে। অত্যন্ত অন্যায়। ভানু বোস তখন প্রতাপশালী ভানু বোস, যার নামে কলকাতা কাঁপে, তিনি এসে দাঁড়িয়েছে। কোনো কথা নেই, পায়ের জুতোটা খুলে এক ভানু বোসকে মারা। শ্রমিক, কৃষক, মধ্যবিত্তের সরকারের মন্ত্রী রাম চ্যাটার্জি কোথা থেকে এরকম চারতলা বাড়ি বানালেন, এই নিয়ে সিবিআই চলে এলো তার বাড়ি। সমকালীন রাজনীতিতেও ইডি সিবিআই নেতাদের বাড়ি যাচ্ছে, এটা আমরা খুব পরিচিত, কিন্তু এই কাহিনীটা পরিচিত কাহিনী। অমিতাভ বচ্চন শহরে এসছে আর ফাটাকেষ্ট আছে, তার পূজায় আসবে না? পূজাটা চলছে। ফাটাকেষ্ট সকালবেলায় গ্র্যান্ড হোটেলে গিয়ে উপস্থিত, গ্র্যান্ড হোটেলে গিয়ে অমিতাভ বচ্চনকে তুলে নিয়ে চলে এসছে। আর বিনোদ খান্না, সে বিখ্যাত ছবি অমিতাভ বচ্চন, বিনোদ খান্না, ফাটাকেষ্ট। সৌরভ দা, তুমি এসে গেছো? ও আরে আমি অনেকক্ষণ আগেই এসেছি। আচ্ছা, বাড়িটা এত সুন্দর, আমি এই সিঁড়িটার মধ্যে বসার লোভ সামলাতে পারলাম। এবং আমিও দেখতে দেখতে আসছিলাম যে বাড়িটা এত ইন্টারেস্টিং লাগছে, পুরনো কলকাতার এরকম পুরনো বাড়ি। এখানকার কেয়ারটেকার বললেন যে আপনি ওই কথাটা শুনেছেন, লাগে টাকা দেবে গৌরী সেন। এটা কিন্তু সেই গৌরী সেন, এটা গৌরী সেনের বাড়ি। ও আচ্ছা আচ্ছা আচ্ছা। তবে এত সুন্দর লাগছিল বসে বসে, জাস্ট একটু তোমার সাথে কথা বলবো বলে বইটার পাতাও উল্টাচ্ছিলাম। এবং আজকের টপিক যেটা কলকাতার মস্তানরা, মানে আমি তো ভীষণ ইন্টারেস্টেড, কারণ তোমার বইটা ভীষণ ইন্টারেস্টিং একটা বই, এবং সাবজেক্টটাও ভীষণ ইন্টারেস্টিং, এবং এটা কলকাতা শহরের একটা ইতিহাসও বটে একদম। এবং এটা নিয়ে খুব বেশি কাজ হয়নি, খুব বেশি চর্চা হয়নি। মানে বইটা প্রকাশ হওয়ার পর অনেক মানুষ এটা গ্রহণ করেছেন, এটা আমার কাছে লেখক হিসেবে একদম সত্যিই খুব আনন্দের। সবচেয়ে বড় কথা হচ্ছে যে এটা মস্তানদের তো বটেই, কিন্তু আমি যেটা লিখেছি সেটা ল অ্যান্ড অর্ডার বা আইন শৃঙ্খলার দৃষ্টিকোণ থেকে না। আমি লিখেছি যে মস্তানদের নিয়ে তাদের এলাকায় এলাকায় সময়ের সীমানা পেরিয়ে যে গল্পগুলো মানুষের মুখে বেঁচে থাকে, আমি সেই ওরাল হিস্ট্রিটাকে রেকর্ড করার চেষ্টা করেছি। তাই এটা কলকাতা শহরের অলিগলি পাকস্থলীরও ইতিহাস, একদমই তাই, যেটা এই বাড়ির সাথে একটা মেজাজটা খুব মিলে যাচ্ছে। আর আড্ডা স্টেশনের দর্শকদের জন্য এটা ভীষণ একটা ইন্টারেস্টিং এপিসোড হতে চলেছে, বুঝতেই পারছেন। আর সৌরভ দার এরকম গল্প আমরা আজকে শুনবো, আর তার বইতে যে সমস্ত ইতিহাস, যে সমস্ত গল্প, যে সমস্ত অজানা কথা রয়েছে, সেই সমস্তটার সাক্ষী হতে থাকুন আমাদের সঙ্গে। চলো সৌরভ দা। হ্যাঁ চলো। বাড়িটা এতটাই সুন্দর যে আমি সত্যি এত সুন্দর বাড়ি, আর সেখানে তোমাকে পেয়েছি আমরা। না, আমিও খুব কৃতজ্ঞ যে আড্ডা স্টেশনে এই বইটা নিয়ে তো ইতিমধ্যে পাঠকরাই, মানে সত্যি কথা বলতে কি এটা আলাদা করে কোনো প্রচার আমরা করিনি প্রকাশকের তরফে, লেখকের তরফে। মানুষ যে এখনো ভালো কন্টেন্ট পেলে যে মানুষই দায়িত্ব নিয়ে নেন, একদমই তাই। এটা আমার জীবনে একটা আড্ডা স্টেশনও সেটার প্রমাণ, কারণ আড্ডা স্টেশনের কন্টেন্ট লোকজন এত পছন্দ করছে, আমি ভাবতেই পারিনি যে বিমান বাবুর কাজ দেখেছি। হ্যাঁ, এত খুব ভালো লেগেছে। সবচেয়ে বড় কথা, আমরা রিপোর্টাররা সাধারণত রাজনীতির প্রশ্নগুলোই ওনাকে করি, কিন্তু একটা রাজনৈতিক ব্যক্তিত্ব, তার জীবনের তো আরো জায়গাগুলো থাকে, সেইটা তোমার ইন্টারভিউতে কিন্তু খুব সুন্দরভাবে। থ্যাংক ইউ সো মাচ। এবং তুমি যেহেতু একজন রাজনীতির বিটটা করো এবং সেটা নিয়ে তুমি সবটাই জানো, তো সেইটা না করে তুমি মস্তানদের নিয়ে কাজ করলে, এটা কেন সৌরভ? আমার প্রথম প্রশ্ন এটা তোমার কাছে। আসলে দেখো, এই যে আন্ডারওয়ার্ল্ড বলো, মস্তান বলো, আমি আমার লেখা একটা বারে বারে লিখেছি যে এটাকে শুধু পুলিশ বা আইন শৃঙ্খলার দৃষ্টিভঙ্গিতে তুমি দুষ্কর্ম, দুষ্কৃতি এই দৃষ্টিভঙ্গিতে দেখলে হবে না। বাহুবল রাজনীতিরই একটা পার্ট।
যে যাই বলুক না কেন, বাহুবলকে সঙ্গে না নিয়ে কোনো রাজনৈতিক শক্তির উত্থান নেই। এবং সেই জায়গা থেকে দাঁড়িয়ে আমি বলছি যে মঞ্চে আমরা নেতাদের দেখছি, কিন্তু মঞ্চের পেছনে যে গ্রিন রুম, সেখানে বাহুবলীরা রয়েছে। সেইটা আজ থেকে ধরো 1970 সাল 80 সাল পর্যন্ত কিন্তু তাদের সামাজিক পরিচয় ছিল মস্তান। আজকেও বাহুবল আছে, সেই বাহুবলীদের চরিত্র বদল হয়েছে একদম। যে 70 দশক থেকেই এটা বিশেষত কংগ্রেস সহ অন্যান্য সব রাজনৈতিক দলে দেখা গেল যে বাহুবলীরা আর বাহুবলী পরিচয় নিয়ে বা মস্তান পরিচয় নিয়ে, সামাজিক পরিচয় নিয়ে থাকলেন না, তারা রাজনীতিক হয়ে গেলেন, তারা কাউন্সিলর হয়ে গেলেন। তুমি তো ডান বা বাম যে কোনো একটা দিক নিয়ে তুমি রাজনীতির এত কিছু জানো, মানে অলিতে গলিতে তোমার অনায়াস যাত্রা যাকে বলে, সেটা ছেড়ে তুমি এই রকম অন্ধকার গলিতে ঢুকে পড়লে কলকাতার। আমি নিজেও ভাবিনি যে এটা সংগঠিতভাবে একটা গবেষণা করব, এটা বলাটা ভুল হবে। আসলে পথ চলতে চলতে ব্যাপারটার ভেতর আমি ঢুকে গেছি। আর এই যে তুমি বলছো না যে ধরো ওই যে ডান বা বাম বা যাই হোক না কেন, রাজনৈতিক নেতাদের তো সামনে দেখা যায়, বাহুবলীর গল্প তো সামনে দেখা যায় না। এক্স্যাক্টলি, এবং সেটাই তোমার সবথেকে বেশি রিপোর্টারের প্রাথমিক কাজই তো যা সামনে দেখা যায় না তাকে খুঁড়ে বের করে আনা। এটা ভীষণ ইন্টারেস্টিং, এবং এটা হলো সময়ের কবর থেকে সেই গল্প খুঁড়ে বের করা। এই রিসার্চটা কবে থেকে শুরু করেছিল সৌরভ দা? এটা আমার শুরু হয়েছিল 2021-এর বিধানসভা নির্বাচনের আগে। বিধানচন্দ্র রায়কে নিয়ে, তার নির্বাচন নিয়ে আমি একটা কাজ করবার জন্য, আমি যে টেলিভিশন চ্যানেলে চাকরি করি তাদের জন্য একটা শুটিং এ আমি গিয়েছিলাম। তার একটা হোমওয়ার্ক করবার ক্ষেত্রে আমি কিছু বইপত্র পড়ছিলাম, সেখানে আমি প্রথম একটি নাম পাই, মলঙ্গা লেনের গোপাল পাঠা। এখন এই গোপাল পাঠা এই নামটা আমি ছোটবেলায় শুনেছি নিশ্চিতভাবে, কিন্তু এই যে নির্বাচনের ভোট কারচুপির ক্ষেত্রে গোপাল পাঠার নাম পাবো, বিধানচন্দ্র রায়ের ভোটের ক্ষেত্রে গোপাল পাঠার নাম পাবো, এটা আমি ভাবিনি। মানে আনএক্সপেক্টেড বিষয়টা। তখন আমার একটা প্রচন্ড আগ্রহ জন্মায়। তো এরকমই যেমন আমরা কথোপকথন করছি, শুট করছি, সেভাবেই আমরা যখন বিধানচন্দ্র রায়ের বাড়িতে শুট করছিলাম, তখন আমি শুটিং এর মাঝখানেই পায়ে পায়ে হেঁটে মলঙ্গা লেনের খোঁজ করি। সেটা 2021 সাল, বিধানসভা আসন। এবং মলঙ্গা লেনে সেদিনটা ছিল রবিবার, খুব একটা লোকজন ছিল না। মলঙ্গা লেনে একদম পাশেই, সেখানে গিয়ে তার নাতির সঙ্গে আমার আলাপ হয়, এবং আমি গোপাল পাঠার বাড়ি এবং তার যে কার্যালয় সেখানে আমি যাই। সেখানে গিয়ে দেখি নেতাজির ছবি, রবীন্দ্রনাথের ছবি, নজরুলের ছবি। আমরা যারা ধরো 2007 সাল, 8 সাল, 9 সালে যখন আমরা এই পেশায় চলে এসেছি, তখন কিন্তু রাজনৈতিকভাবে গোপাল পাঠার নাম নিয়ে আলোচনা প্রথম শুরু হয়েছিল। তপন ঘোষের হিন্দু সংহতি, তারা গোপাল চন্দ্র মুখোপাধ্যায়কে এই হিন্দু বীর বা কলকাতার রক্ষক হিসেবে তুলে ধরে আলোচনা করে। ঘটনাটা ঘটেছিল 1946 সালে, তাকে নিয়ে রাজনীতির আলোচনাটা হয়েছে কিন্তু 2007 সাল নাগাদ। একদম। এবং এখান থেকেই আমার প্রশ্ন তোমার কাছে, যে এই যে গোপাল চন্দ্র মুখোপাধ্যায়, তিনি যে গোপাল পাঠা হয়ে উঠলেন, এটা কিভাবে হয়েছিল? অবশ্যই আমি সেই গল্পটা, সেটা একটা বিস্তৃত গল্প। তো আমি ওই প্রথম যেদিন যাই ওনার অফিসে, এবং ওনার পরিবারের লোকের সঙ্গে কথা বলে আমি যখন কিছু জিনিস জানতে পারি, আমার কিন্তু কোথাও একটা মনে হচ্ছিল যে হিন্দু বীর বা বিধানচন্দ্র রায়ের হয়ে ভোটে কারচুপি করা বা মাস্তান, এই পরিচয়ের বাইরেও গোপালবাবুর একটা কিন্তু জীবন আছে। এটা আমার বারে এটা আমাকে টানছিল, এই গল্পটা আমাকে টানছিল। তারপর আমি পড়ে যাই, আস্তে 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 এই পেঁয়াজের খোসা ছাড়াবার মতো করে আমি গোপালবাবুকে তার পরিবারের তরফ থেকে তথ্যগুলোকে নিই। গোপালবাবুকে দেখেছেন পুলিশ কর্তা, সেই সময়কার বৃদ্ধ মানুষজন, সেই সময়ের কলকাতাকে দেখেছেন। আমি তাদের সঙ্গে কথা বলি, করতে করতে একটা জায়গায় দাঁড়ায়। তুমি যে প্রশ্নটা করলে গোপালচন্দ্র মুখোপাধ্যায় এবং গোপাল পাঠা, দেখো প্রথমেই যেটা খুব শ্রদ্ধার সাথে মনে রাখতে হবে যে আমরা আজকে যে অঞ্চলে দাঁড়িয়ে আছি, যে বউবাজার, পরাধীন ভারতে এটা কিন্তু ছিল বিপ্লব তীর্থ। যেমন ঢাকা অনুশীলন সমিতি, যেমন চট্টগ্রামে মাস্টারদা সূর্য সেন, এই বউবাজারও ছিল কিন্তু বিপ্লব তীর্থ। সেখানে চরমপন্থী বিপ্লবী যারা মনে করতেন যে কোনো আলাপ আলোচনা নয়, অস্ত্রের মধ্যে দিয়েই, অস্ত্রের মাধ্যমেই
আমরা ব্রিটিশকে তাড়াবো। সহিংস আন্দোলনে বিশ্বাসী ছিলেন, চরমপন্থী। এই আমাদের গোপালচন্দ্র মুখোপাধ্যায়ও কিন্তু একটি চরমপন্থী বিপ্লবী পরিবারে জন্মগ্রহণ করেন। তার কাকা অনুকূল চন্দ্র মুখোপাধ্যায়, যার গুরু এবং সতীর্থ হচ্ছেন বিপ্লবী বিপিন বিহারী গাঙ্গুলি, যারা রডা অস্ত্র লুট করেছিল, রডা কোম্পানির অস্ত্র লুট করেছিলেন। তার অন্যতম পরিকল্পক ছিলেন এই অনুকূল চন্দ্র মুখোপাধ্যায়। গায়ে কাটা দেয় যে সেই রডার অস্ত্র বাঘাযতীন নিয়ে যাচ্ছেন বুড়িবালামের তীরে, যে বিখ্যাত যুদ্ধ, সেই সময় কিন্তু এই রডা কোম্পানির অস্ত্র লুট তার পরিকল্পনা কিন্তু এই বউবাজার থেকে হয়েছে। এবারে খুব স্বাভাবিকভাবে এই চরমপন্থী বিপ্লবীর পরিবারে আসার জন্য, জন্মগ্রহণ করার জন্য গোপালবাবু বাড়িতে একটু বড় হওয়ার পরই অস্ত্র শস্ত্র বা একটা আলো আঁধারি একটা গোপন বৈঠক চলছে, সেখানে উনি পিস্তল দেখছেন, অস্ত্র দেখছেন, এটা কিন্তু উনি দেখছেন এই আবহাওয়ায়। এবং উনি যখন বড় হচ্ছেন তখন এখানে আত্মোন্নতি সমিতি বলে একটি গুপ্ত সমিতি ছিল। সেই আত্মোন্নতি সমিতিটা হচ্ছে গোপনে, সামনে ছিল ব্যায়ামাগার, সেখানে কুস্তি হচ্ছে এবং গোপালবাবুও কিন্তু সেই কুস্তির আখড়ায় যাচ্ছেন, কুস্তি করছেন, লাঠি খেলা করছেন, তরবারি চালনা করছেন। অর্থাৎ এইভাবে করে শরীর এবং মনকে তিনি তৈরি করছেন যে চরমপন্থী বিপ্লবী হয়ে উঠবেন তিনি। তারই মানে প্রস্তুতি চলছে। এবার মজাটা হচ্ছে যেটা, যে এরকম একটা এই প্রস্তুতি পর্বটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। এই প্রস্তুতি পর্বটাকে যদি আমরা না জানি, আমরা কিন্তু তার সম্পর্কে কোনো কনক্লুশন টানতে পারবো না। যেটা আমার মনে হয়েছিল, যেটা আমি একজন লেখক হিসেবেও যেটা দেখেছিলাম, যে আমি যখন মস্তানি তলপেট লিখছি তখন আমি প্রশাসনিক কাগজপত্র ঘাঁটতে ঘাঁটতে দেখলাম যে গোপালচন্দ্র মুখোপাধ্যায়কে লালবাজারের হিস্ট্রি শিট লিখছে তিনি আন্ডারওয়ার্ল্ডের বেতাজ বাদশাহ। অর্থাৎ কলকাতার সংগঠিত আন্ডারওয়ার্ল্ডটাও শুরু হচ্ছে প্রায় তার হাত ধরে। অথচ এই কলকাতার আন্ডারওয়ার্ল্ড সম্পর্কে আমাদের নলেজ কিন্তু ভীষণ সীমিত, কারণ সেটা নিয়ে সেইভাবে চর্চা হয় না। হয়েছে, যেমন সুপ্রিয় চৌধুরী, তিনি বাংলার আন্ডারওয়ার্ল্ড নিয়ে কাজ করেছেন, তার মধ্যে কলকাতাটাও মুম্বাইতে যত আমরা সিনেমা দেখেছি, যত কিছু ডকুমেন্টারি দেখেছি, কলকাতায় কিন্তু সেইভাবে হয়তো আগামী দিনে হবে। এবারে একটা মানুষ হিন্দু রক্ষক, একটা মানুষ আন্ডারওয়ার্ল্ডের বেতাজ বাদশাহ। আবার তুমি তার শৈশবের দিকে তাকালে তুমি যদি দেখো, তাহলে উনি কিন্তু আসলে একজন চরমপন্থী বিপ্লবী হয়ে ওঠার মন্ত্রে দীক্ষা নিয়ে এগোচ্ছিলেন। অস্ত্রটা তিনি ধারণ করেছিলেন দেশ থেকে ব্রিটিশকে তাড়াবেন বলে, কিন্তু সেই অস্ত্রের 46-এ ভাতৃঘাতী দাঙ্গার রক্ত লাগলো, কলঙ্ক লাগলো, এবং পরবর্তীকালে সেই অস্ত্রটাই স্বাধীনতার পর রাজনৈতিক দলের নেতারা এই গোপালবাবুদের মতো মানুষ আর তাদের অস্ত্রকে ভোটের কাজে, ভোট লুটের কাজে ব্যবহার করতে লাগলেন। এভাবেই একটা ভোট কেন্দ্রিক বা এই দুষ্কর্ম কেন্দ্রিক ডাকাতি বা এই সব মিলিয়ে একটা আন্ডারওয়ার্ল্ড তৈরি হলো। তাহলে একটা মানুষের জীবন দেখো, যে সে মানুষটা চরমপন্থী বিপ্লবী হওয়ার জন্য অস্ত্র হাতে তুলে ধরলেন, মা কালীর সামনে বুকের রক্ত দিয়ে, বেলপাতা দিয়ে নিজেকে নিবেদন করে, এবং সেই মানুষটাই ধীরে ধীরে সেই অস্ত্র নিয়ে তিনি একটা হঠাৎ উদ্ভূত পরিস্থিতিতে তিনি দাঙ্গায় মহল্লা বাঁচাচ্ছেন। সেই সময় বাংলায় মুসলিম লীগ শাসন চলছে। খুব স্বাভাবিকভাবে এই পর্বটাকে একটা সাম্প্রদায়িকতা নিশ্চিতভাবে আছে, এবং উনি হিন্দু মহল্লা বাঁচাবার জন্য লড়াই করেছিলেন। যদিও আমি আমার লেখাতে কিন্তু লিখেছি যে উনি কিন্তু ওনার পাড়ার মুসলমান মানুষদেরকে কিন্তু বাঁচাচ্ছেন, তিনি তাদেরকে রক্ষা করছেন। সুতরাং আজকে যারা তাকে শুধুমাত্র হিন্দু বীর হিসেবে তুলে ধরছেন, সেটাও কিন্তু খণ্ডিত ভাবনা। বিবেক অগ্নিহোত্রী সিনেমায় আমরা গোপাল পাঠা হিসাবে দেখেছি সৌরভ দাসকে অভিনেতা, এবং সে বলছে যে ভারত আজ থেকে হিন্দু রাষ্ট্র হবে। অত্যন্ত অন্যায়। এটা আমি খুব দায়িত্ব নিয়ে বলছি। আমি একজন ঐতিহাসিক নই, আমি একজন সাংবাদিক, কিন্তু আমি এই কাজটা করতে গিয়ে, অনুসন্ধান করতে গিয়ে আমি আমার তথ্য সংগ্রহে কোনো ফাঁক রাখিনি। অত্যন্ত অন্যায় কাজ। দেখো, গোপালচন্দ্র মুখোপাধ্যায় তিনি চরমপন্থী বিপ্লবী হিসেবে যাত্রা শুরু করছেন। তিনি বেঙ্গল ভলেন্টিয়ারের একজন সদস্য। তিনি পার্ক সার্কাস ময়দানে নেতাজিকে দেখে আপ্লুত হচ্ছেন, এবং তিনি 42 সালে জাতীয়
ভারত জাতীয় বাহিনী তৈরি করছেন, স্বপ্ন দেখছেন যে নেতাজি সুভাষচন্দ্র বসু আন্দামান হয়ে যখন ভারতে ঢুকবেন, কলকাতায় ঢুকবেন, সেই আজাদ হিন্দ ফৌজের তার বাহিনী নিয়ে তিনিও যোগ দেবেন। সেই মানুষটা একটা অ্যাবনর্মাল পরিস্থিতিতে 1946 সালে অবশ্যই মুসলিম লেঠেলদের বিরুদ্ধে, মুসলিম হানাদারদের বিরুদ্ধে অস্ত্র ধরছেন, কিন্তু তার রাজনীতি কখনো হিন্দুত্ববাদী রাজনীতি ছিল না। সেই সময়টা তার সামনে নেতাজি, 45 সালে নেতাজি যখন অন্তর্ধান হয়ে যাচ্ছে, তিনি একটা সংগঠন করছেন আর্তত্রাণ সমিতি। সেখানে 3টি মন্ত্র তিনি উর্দু শব্দকে বেছে নিচ্ছেন, ইত্তিহাদ, ইতমাদ, কুরবানি। এই 3টি শব্দই কিন্তু আজাদ হিন্দ বাহিনী। আচ্ছা তুমি আমায় রোশনি বলো তো, 45 সালে একজন মানুষ একটি সংগঠন করছেন আর্তত্রাণ সমিতি, তার মূল মন্ত্র হচ্ছে ইত্তিহাদ, ইতমাদ, কুরবানি। এই 3টে শব্দ মানে বলিদান, আত্মদান, যেটা সামগ্রিকভাবে নেতাজি সুভাষচন্দ্র বসুর আইএনএর এটাই মন্ত্র। 45 সালে একটা লোক উর্দু শব্দ ব্যবহার করছেন, আর 46 সালে একটা লোক সাম্প্রদায়িক হয়ে মুসলিম হত্যা করতে চলে যাচ্ছে। আসলে মুসলিম হত্যা করেননি, কোনো সাধারণ মানুষকে হত্যা করাটা ওনার কাজ ছিল না। মুসলিম লীগের হয়ে যারা কলকাতাকে পাকিস্তানের অন্তর্ভুক্ত করবার ষড়যন্ত্র করছিলেন, তাদের বিরুদ্ধে লড়াই করেছিলেন। কিন্তু তাকেই ব্যাখ্যা করা হচ্ছে যে তিনি হিন্দুত্ববাদী রাজনীতিক না। সেই সময় মনে রাখতে হবে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় বেঁচে রয়েছেন, যদিও হিন্দু মহাসভা কলকাতায় তখন যথেষ্ট ফাংশনাল নন। আমি যদি ভুল না করি যে 1939 সালে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় বীর সাভারকরের নেতৃত্বে এই কলকাতায় এই হিন্দু মহাসভায় যোগদান করছেন। কিন্তু 42 সাল নাগাদ তাদের ভেতরে সাভারকর এবং শ্যামাপ্রসাদের মধ্যে হিন্দুত্বের চেহারা নিয়ে কি হবে, মতাদর্শ নিয়ে একটা ব্যাপক রকম দূরত্ব তৈরি হচ্ছে। শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় বিধায়ক, শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় ব্যক্তিগতভাবে ক্লাবকে সাহায্য করছেন, শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় বউবাজার অঞ্চলে বিভিন্নভাবে আসছেন, সেক্ষেত্রে গোপাল পাঠাকে উনি দেখতে পারেন, গোপাল পাঠাও তাকে দেখতে পারে। কিন্তু শ্যামাপ্রসাদের রাজনীতির সঙ্গী কোনোদিন কোনোভাবে গোপালচন্দ্র মুখোপাধ্যায় ছিলেন না। গোপালচন্দ্র মুখোপাধ্যায় স্বাধীনতার পর বিধানচন্দ্র রায়ের সঙ্গে কাজ করেছিলেন, এবং দুর্ভাগ্য বিধানচন্দ্র রায়, অতুল্য ঘোষ, নির্মলেন্দু দে, তৎকালীন কংগ্রেসের নেতারা এই গোপালচন্দ্র মুখোপাধ্যায় এবং তার মতো চরমপন্থী বিপ্লবী যাদের হাতে অস্ত্র ছিল, পেটে ছিল খিদা, সামনে ছিল কোনো রাস্তা জানা ছিল না, তারা ভোটের কাজ করতে গিয়ে মস্তান হয়ে গেছিল। এটা দুর্ভাগ্য তাদের জীবনের। কিন্তু তাদেরকে খুব ক্লোজ ছিল, খুব ঘনিষ্ঠ ছিল গোপাল পাঠক, একেবারে উনি বিধানচন্দ্র রায়ের লোক ছিলেন। 46 সালের দাঙ্গায় বউবাজার তাকে রক্ষক হিসেবে চিনত, কলকাতা তাকে চিনত না। কিন্তু উত্তর কলকাতা তাকে, গোপালচন্দ্র মুখোপাধ্যায়কে উত্তর কলকাতা কিন্তু বিশেষভাবে চিনেছে বিধানচন্দ্র রায়ের লোক বলে। আর যারা তাকে পছন্দ করতো না তারা বলতো যে বিধানচন্দ্র রায়ের লেঠেল। তুমি মনে করো 50 সাল, সেই সময়ে বামপন্থী আন্দোলন চরমে, সমস্ত মিছিলগুলো ধেয়ে আসছে বিধানচন্দ্র রায়, উত্তাল, এবং বিধানচন্দ্র রায়ের বাড়ির সামনে মিছিলগুলো আসছে। গোপাল বাবু, এই গোপাল পাঠা, ভানু বোস, এরা তখন কি করতেন, যে সোডার বোতল, ডাবের খোলা, পাথর, সোর্ড নিয়ে ওই বামপন্থী মানে কমিউনিস্ট মিছিলগুলোকে আক্রমণ করতেন। বিভিন্ন সময় তাদের বিরুদ্ধে অভিযোগ ওঠে যে মিছিলে বোমাবাজি করবার। এভাবে কিন্তু একটা বিভিন্ন অভিযোগের মধ্যে তারা পড়ে যান। তো গোপালবাবু চরিত্রটা ভীষণ, আমার কোথাও একটা মনে হয় একটা ট্র্যাজিক চরিত্র, পথভ্রষ্ট, স্বপ্নভঙ্গ, পরিস্থিতির শিকার। আসলে এটা দেখো আমাদের জীবন দিয়েও আমরা দেখি যে সবসময় পরিস্থিতি আমাদের হাতে থাকে না। আর একটা বিপুল একটা সামাজিক যখন একটা উঠাপড়া চলে, সেখানে একটা মানুষ তিনি কি করবেন, তিনি তো আসলে একটা চালচিত্রের সামনেই দাঁড়িয়ে আছেন। সুতরাং গোপালচন্দ্র মুখোপাধ্যায় নেতাজির অনুগামী। গোপালচন্দ্র মুখোপাধ্যায় 42 সালের কথা কেউ বলে না, যেটা আমি আমার বইয়ে খুব গুরুত্বপূর্ণভাবে, আমার সামনে যে বই আসছে আলো আঁধারির গোপাল পাঠা, কেন আমি লিখলাম আলো আঁধারির গোপাল পাঠা, তার কারণ আমি আমার কলকাতার তলপেট মস্তানির একাল সেকালে আন্ডারওয়ার্ল্ড কানেকশনে গোপালবাবুর ভূমিকাটা লিখেছি। তাই এটা লেখক হিসেবে আমারও দায় যে একটা মানুষের খণ্ডিত চিত্র নিয়ে আলোচনা না করে একটা মানুষের সামগ্রিকভাবে তাকে আলোচনা করা। যারা তাকে হিন্দুত্ববাদী বলছে অন্যায় বলছে, যারা তাকে হিন্দু বীর হিসেবে তুলে ধরছে সেটা খণ্ডিত ভাবনা, যারা যে সমস্ত গবেষকরা ঐতিহাসিকরা তাকে
মস্তানদের বেতাজ বাদশাহী শুধু বলছে, তারাও কিন্তু খণ্ডিত দেখছেন। সামগ্রিকভাবে যদি আমরা গোপালবাবুর জীবনকে দেখি, তার ওঠাপড়াকে দেখি, তাহলে সেখানে ব্যাপক রকম আলো আধারি আছে, যেমন আমাদের প্রত্যেকের জীবনে রয়েছে। একেবারেই। ধরো এই যে গোপালচন্দ্র মুখোপাধ্যায়ের গোটা জীবনটাকে যদি তুমি অনুধাবন করো, গোপাল পাঠা, তাহলে তুমি দেখবে যে উনি একজন স্বপ্নভঙ্গ যুবক, পথভ্রষ্ট। আসলে কি ব্যাপারটা হয়েছিল যে উনি নেতাজি সুভাষচন্দ্র বসুকে এই যে পার্ক সার্কাস ময়দানে উনি দেখছেন সেই সেনাপতির বেশে, মতিলাল নেহেরুকে, তদানীন্তন কংগ্রেসের সভাপতি মতিলাল নেহেরুকে তিনি সাদর অভ্যর্থনা জানাচ্ছেন নেতাজি ঘোড়ায় চড়ে। সেই দৃশ্যটা দেখে গোপালচন্দ্র মুখোপাধ্যায়, তখনও কিন্তু তিনি গোপাল পাঠা হয়ে ওঠেননি, গোপালচন্দ্র মুখোপাধ্যায় বিস্মিত। তিনি তো এমনটাই চেয়েছিলেন, এরকম দেশনায়ককেই তো তিনি দেখতে চান, তার নেতৃত্বেই তো তিনি দেশকে স্বাধীন করবেন বলে লড়তে চান। আমার খুব খারাপ লাগে যে 42 সালে গোপালচন্দ্র মুখোপাধ্যায় একজন স্বাধীনতা সংগ্রামী, তিনি ভারত জাতীয় বাহিনী তৈরি করেছেন। অনেকেই খুব অন্যায়ভাবে বলেন যে ভারত জাতীয় বাহিনী নাকি 46 সালে মুসলমানদের বিরুদ্ধে বাহিনী তৈরি হয়েছিল। তা নয়, ভারত জাতীয় বাহিনী একটি বড় স্বপ্ন। সেই স্বপ্ন নিয়ে গোপালচন্দ্র মুখোপাধ্যায় 42 সালে একটা ব্যাপক রকম অভ্যুত্থান ঘটিয়েছিলেন। এই যে বউবাজার বলো, এই সমস্ত কলকাতা, তখন এরকম হচ্ছে যে নেতাজি সুভাষচন্দ্র বসু বেতারে তার ভাষণ শোনা যাচ্ছে। সেখানে তিনি বলছেন যে টেলিগ্রাফের পোস্ট উড়িয়ে দাও, বিচ্ছিন্ন করে দাও কলকাতাকে, ব্রিটিশ শাসন থেকে বিচ্ছিন্ন করে দাও। এই 42 সালেই কিন্তু তাম্রলিপ্ত জাতীয় সরকার তৈরি হচ্ছে, ব্রিটিশ শাসনকে মানবো না, আমাদের শাসন তৈরি করছি। সেই সময় কিন্তু গোপালচন্দ্র মুখোপাধ্যায় একজন বিপ্লবী, এবং এই বউবাজারে ট্রাম লাইন উপড়ে ফেলা হয়েছে, পোস্ট অ্যান্ড টেলিগ্রাফের তার কেটে ফেলা হয়েছে, সমস্ত যোগাযোগ বিচ্ছিন্ন করা হয়েছে এই বউবাজারকে। সাহেবপাড়া অন্ধকার হয়ে গেছে, সেখানে গ্রেনেড হামলা হচ্ছে। এই যে কুইট ইন্ডিয়া মুভমেন্ট, সেই কুইট ইন্ডিয়া লেখা দেয়াল লিখনগুলো তখন সাহেবপাড়ায় ঘুরছে, এই গোপালবাবুরাই করছেন। খুব দুর্ভাগ্য গোপালবাবুদের যে গোপালবাবুর সেই ভূমিকাটা নিয়ে কেউ আলোচনা করলো না। গোপালবাবুর ওই সাম্প্রদায়িক যে একটা পরিস্থিতি কলকাতায় তৈরি হয়েছিল 1946, এবং সেইটুকুতে তার যতটা ভূমিকা ছিল সেইটা নিয়েই আলোচনা হয়েছে। সেই ভূমিকাটা আমি দায়িত্ব নিয়ে বলছি, সেই ভূমিকাটা কোন প্রতিবেশী মুসলমানকে মারার জন্য নয়। আসলে দেখো, ডিরেক্ট অ্যাকশন ডে সারা ভারতবর্ষে পালিত হয়েছিল, কলকাতায় কেন এরকম হয়েছিল? সেই দায় তদানীন্তন যে প্রিমিয়ার, অবিভক্ত বাংলার প্রধানমন্ত্রী হোসেন সোহরাবর্দী এবং মুসলিম লীগের নেতা নাজিম উদ্দিন, তাদের কিন্তু একটা, এটা আমার কথা নয়, আমি তো কোনো ঐতিহাসিক নই, যারা ঐতিহাসিক সেখান থেকেই বেরিয়ে গেছে, যে ম্যাপ দেখা যাচ্ছে কলকাতাকে অন্তর্ভুক্ত করে ফেলা হবে পাকিস্তানের। এখানে গোপালবাবু শুধু না, এই যে বাড়িগুলো দেখছো, এই বাড়িগুলোর সমস্তই পুরনো বাড়ির ছাদে ইট পাথর গরম জল রাখা হয়েছিল। ওই নিচে হানাদারদের, মুসলিম লীগের হানাদারদের দেখলেই গেরস্তরা সেটা তাদের ওপর ওই পাথর ছুঁড়ে মারত। বাড়ির যত বটি দা 1 মাস ধরে সবাই শান দিয়েছে ওই ডিরেক্ট অ্যাকশন ডের আগে। আবার মুসলমান, আবার তুমি যদি মুজিবুর রহমানের যদি অসমাপ্ত জীবনী পড়ো, আত্মজীবনী পড়ো, সেখানে তুমি দেখবে যে মুসলিম লীগও একটা বড় সড়ো হামলার আশঙ্কা করে তারাও কিন্তু ভলেন্টিয়ারদের তৈরি রাখছে, তাদের হাতেও কিন্তু অস্ত্র। একটা মানে একটা অ্যাবনর্মাল পরিস্থিতি। বাংলায় হিন্দু মুসলমানের দ্বন্দ্ব ছিল, মৈত্রী ছিল, পাশাপাশিও তারা থেকেছেন। কিন্তু সেই যে 46 সালের যে পরিস্থিতিটা, এটা খুবই একটা অন্যরকম পরিস্থিতি। তার সঙ্গে আজকের পরিস্থিতির কোনো তুলনা করাটাই একটা অত্যন্ত উদ্দেশ্য প্রণোদিত এবং অন্যায়। আর গোপালবাবুকেও হিন্দুত্ববাদী বানানোটাও একটা কিন্তু অন্যায় প্রক্রিয়া। এবং বিবেক অগ্নিহোত্রীর সিনেমায় আমরা দেখছি যে গোপাল পাঠা একজন হিন্দুদের মাসিহা, আর তোমার বইতে আমি দেখছি তিনি একজন মস্তান, এবং তুমি যেভাবে তাকে বিস্তারিতভাবে তার কথা বললে সেই দুটোই খণ্ডিত ভাবনা। হিন্দুদের মাসিহা, কিন্তু হিন্দুত্ববাদী রাজনীতিক নন। উনি হিন্দুদের মাসিহা হওয়ার জন্য সমাজে আসেননি, উনি এসেছিলেন দেশকে স্বাধীন করতে। দুর্ভাগ্য ওনার যে উনি কোনো রাজনৈতিক দল করতেন না, উনি নেতাজি সুভাষচন্দ্র বসুর অনুগামী ছিলেন। ওনার স্বপ্ন ছিল যে একদিন
এই আন্দামান বার্মা এইগুলো পেরিয়ে যখন সুভাষ বোস আসবেন কলকাতায় তার আজাদ হিন্দ ফৌজ নিয়ে, তিনিও তার ভারত জাতীয় বাহিনী নিয়ে সেখানে যোগদান করবেন। তখন শুধু গোপালবাবু না, আরো বহু মানুষেরই কিন্তু এরকম বাহিনী থাকতো। তখন একটা স্বপ্ন দেখার সময়, একটা নতুন রাষ্ট্র জন্ম নেবে, আমরা স্বাধীন হব, তার পরিপ্রেক্ষিতটা অনেক বড়। এটা ভোট কেন্দ্রিক রাজনীতির ব্যাপার না, এই রাজনীতিটা অনেক বড় রাজনীতি। সেই সময় দাঁড়িয়ে আবার মুসলমান যারা যারা হিন্দু আধিপত্য মানতে চাইছেন না, তারা ভাবছেন যে দেশ স্বাধীন হবে, দেশটা স্বাধীন হবে, কিন্তু আমরা যদি পাকিস্তান না পাই তাহলে আমাদের স্বপ্ন পূরণ হবে না। আমাদের স্বপ্ন পূরণ করতে হলে পাকিস্তান চাই। তারাও মরিয়া, তারাও কলকাতা শহরকে তাদের পাকিস্তানের অন্তর্ভুক্ত করবার ক্ষেত্রে তারা মরিয়া। এবং এই যে একটা মরিয়া দুপক্ষের ভাব, সেটাই কিন্তু একটা চরম অবস্থার জন্ম দিল। সেই সময় কত লোকের মৃত্যু হয়েছিল? প্রায় 10,000 ওই দাঙ্গায়। এবং দাঙ্গা শুধু 46 সালে নয়, দাঙ্গা কিন্তু 47 পর্যন্ত হয়েছে। এবং আরো মজার কথা, দাঙ্গা যখন হচ্ছে সেই সময় ডকুমেন্টেড আছে যে গোপালবাবু তিনি রেসিস্ট্যান্স বাহিনী গড়ে তুললেন। 16 তারিখ শুরু হলো হানাদারদের হামলা। এবং আমি পুরনো মানুষজনদের ইন্টারভিউ করেছি যে তারা কিন্তু কেউ প্রতিবেশী মুসলমান না। বিশ্বাস করো, কলকাতা শহরের প্রতিবেশী মুসলমানরা কিন্তু তাদের হিন্দু প্রতিবেশীদের বাঁচিয়েছে। এটা ট্যাংরায় হয়েছে, এটা বউবাজারে হয়েছে, এটা কলুটলায় হয়েছে। যে আমি পশুপতি রায়কে ইন্টারভিউ করেছিলাম, যিনি দেখেছেন এই দাঙ্গা, তিনি বলছেন যে আমার বাড়ির পাশের যে মুসলমান ব্যবসায়ী অভিজাত, তিনি বলেছেন এ বাড়ি আমার ভাইয়ের বাড়ি বলে তিনি দাঁড়িয়ে গেছেন হানাদারদের সামনে। এবং হানাদার রাজা, তুমি একটা কথা বলো তো, তুমি যদি তোমার পাশের বাড়িকে আক্রমণ করতে যাও, তোমাকে কি চক দিয়ে সেটা দাগিয়ে দিতে হবে? তুমি তো পাশের বাড়ির লোককে চেনো, পাশের বাড়িকেও চেনো। তাহলে আগের দিন বা আগের দুদিন ধরে কেন হিন্দু বড় বড় বাড়িগুলোকে চক দিয়ে দাগানো হলো? আসলে একটা ভাড়াটে বাহিনী বাইরে থেকে আসবে, এসে আক্রমণ করবে। এই আক্রমণটা যখন হয়েছে তখন গোপালবাবু যেমন তার মুসলিম প্রতিবেশীদের বাঁচিয়েছেন, আবার অনেক মুসলিম কিন্তু তার হিন্দু প্রতিবেশীদের বাঁচিয়েছেন। কিন্তু তারপরে যখন পরিস্থিতি হাতের বাইরে বেরিয়ে গেছে, তখন তারাই হাত জোর করে বলেছেন প্লিজ আপনারা অন্য কোথাও চলে যান, কারণ আমরা আপনাদের বাঁচাতে পারবো না। এরকম একটা পরিস্থিতিতে 19 তারিখ থেকে ওই অগস্টে 46 সালে এই গোয়ালা, শিখ, উড়ে মানে এই শব্দবন্ধটা আমি ব্যবহার করলাম যেহেতু তৎকালীন লেখাগুলোতে এভাবে ব্যবহার করা হতো। উড়িয়া যে সমস্ত মানুষজন এবং গোপালচন্দ্র মুখোপাধ্যায়ের মতো সশস্ত্র যুবকরা, তারা রেসিস্টেন্স করলেন, প্রতিরোধ করলেন ওই হানাদারদের। তিনি মুসলিম বিদ্বেষী কোনোভাবে ছিলেন না। আজও মলঙ্গা লেনে তুমি যাও, একজন বৃদ্ধ রিক্সাওয়ালাকে পাবে। সেই রিক্সাওয়ালাকে নিজের বাড়িতে রেখে বাঁচিয়েছিলেন মুসলিম রিক্সাওয়ালা, তাকে বাঁচিয়েছিলেন গোপালচন্দ্র মুখোপাধ্যায়। এবং আমরা ছোটবেলা থেকে দেখে এসেছি সৌরভদা, যে আমার পাশে স্কুলে যে বন্ধুটি বসতো সে হয়তো মুসলিম, বা আমার পাশের বাড়িতে যে থাকে, এবং কোথাও কোনো ভেদাভেদ নেই। আমরা তার বাড়িতে যাচ্ছি, বিরিয়ানি খাচ্ছি, সে আমার বাড়িতে আসছে, একসঙ্গে আমরা দুর্গাপূজায় মাতছি, আমরা অনেক কিছু করছি একসঙ্গে, কোথাও কোনো ভেদাভেদ নেই। এই জায়গাটা বুঝতে হবে যে সাধারণ মানুষের, সাধারণ প্রতিবেশী, সাধারণ মানুষ, তাদের অর্থনীতি, তাদের শিক্ষা যদি এক থাকে, মনন যদি এক থাকে, হিন্দু মুসলমান এখানে এই জায়গাগুলোতে কিন্তু মৈত্রী ছিল এবং কোনো সমস্যাও নেই। কিন্তু এই যে হিন্দু সংস্কৃতির অহংকার, এটা কাদের থাকে? যারা সমাজপতি। মুসলিম সংস্কৃতির অহংকার কাদের থাকে? সংস্কৃতি। আসলে ব্যাপারটা হচ্ছে কি, দেখো তোমার আমারও ঝগড়া ঝামেলা হতে পারে, হাঙ্গামা হতে পারে, কিন্তু দাঙ্গাকে রাজনৈতিক আধিপত্য কায়েমের একটা বিষয় হিসেবে ব্যবহার করা, এই ব্যাপারটা কিন্তু আলাদা। এটার জন্য একটা অন্য ধরনের মাথা লাগে, যে দাঙ্গাকে আমার রাজনৈতিক আধিপত্য বিস্তারের একটা হাতিয়ার হিসেবে আমি ব্যবহার করছি। সেই দাঙ্গাকে কিন্তু রাজনৈতিক আধিপত্য বিস্তারের জায়গা থেকেই ব্যবহার করা হয়েছিল, এবং 46-এর দাঙ্গাটাও কিন্তু ওই পরিপ্রেক্ষিতেই আমাদেরকে দেখতে হবে। এর আগে বাংলায় প্রচুর দাঙ্গা হয়েছে, হিন্দু জমিদার, মুসলিম কৃষক, তাদের ঝগড়াকেও অনেকে সাম্প্রদায়িক ঝামেলা বলে দিয়েছে। কিন্তু একটা দাঙ্গাকে কেন্দ্র করে যে একটা রাজনৈতিক উচ্চাকাঙ্ক্ষা পূরণ,
সেটা কিন্তু একটা আলাদা ব্যাপার। যে একটা দাঙ্গাকে কেন্দ্র করে আমি এমন একটা করব যে একটা পোলারাইজড করে দেবো, যে আমার ভোট পোলারাইজড হয়ে যাবে, সেখানে কিন্তু দাঙ্গাকে রাজনৈতিক আধিপত্য বিস্তারের হাতিয়ার হিসেবে ব্যবহার করা হচ্ছে। কিন্তু সাধারণ হিন্দু, সাধারণ মুসলমানের তো কোনো ব্যাপার ছিল না, আজও নেই। মুশকিলটা হলো এরকম চরম পরিস্থিতিটা যখন চারিদিক মেতে ওঠে, অনেক সাধারণ মানুষও মেতে ওঠে তাতে। যেমন 46 সালে অনেক সাধারণ মুসলমানও ভেবেছিলেন যে এই দাঙ্গার পরেই পাকিস্তান, এবং পাকিস্তানের পরেই আমাদের সমস্ত স্বপ্ন পূরণ হবে। কিন্তু দাঙ্গায়, 46-এর দাঙ্গায় সব থেকে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছেন মুসলমানরা। কলকাতায় ব্যবসা বা কলকাতায় থাকা 10,000 মুসলমান যারা ছেড়ে গেছেন আর কোনোদিন ফিরে আসেননি। বহু পরিবার ছেড়ে গেছেন, কিন্তু তার দায়টা এটা পরবর্তীকালে দখল হয়ে যায়, এবারে দেখো কিরকম ঘটনাটা, যে একটা কথা অনেক জ্যোতি বসু সহ অনেক বর্ষিয়ান নেতারা বলেছেন যে রাষ্ট্র না চাইলে দাঙ্গা হয় না। সেই সময় সোহরাওয়ার্দীকে আমরা দেখছি লালবাজারে তিনি বসে আছেন কন্ট্রোল করবার নামে, অথচ যখন মুসলিম লীগের যে ভাড়াটে বাহিনী তারা যখন তছনছ করছে তখন পুলিশ কিছু করছে না। এক্স্যাক্টলি, এখানেই আমার প্রশ্ন ছিল যে পুলিশ প্রশাসনের ভূমিকা খুব খারাপ। 10,000 মানুষের মৃত্যু, মানে অত্যন্ত কি বলবো, একটা ভয়াবহ পরিস্থিতি। কিন্তু সেই পরিস্থিতিটা বাংলার ইতিহাসে ওই রকম পরিস্থিতি একবারই এসেছিল, ওই চরম পরিস্থিতি। তাই সেই পরিস্থিতির সঙ্গে আজকের পরিস্থিতি, এটাকে যারা মিলিয়ে দেওয়ার চেষ্টা করে, এটা খুব অন্যায়, উদ্দেশ্য প্রণোদিত। এবং সেই সময়ও গোপালচন্দ্র মুখোপাধ্যায় কিন্তু হিন্দুত্ববাদী রাজনীতিক ছিলেন না। অর্থাৎ তোমার কথা শুনে যা বুঝলাম, মুম্বাইয়ের হাজি মাস্তানের থেকে কোনো অংশে কম নয় এই গোপাল পাঠা। হাজি মাস্তানের সাথে গোপাল পাঠার তুলনা করাটা এটাও কিন্তু খুব ঠিক হবে না। তার একটা কথা হচ্ছে যে হাজি মাস্তানেরও বেড়ে ওঠার একটা সময় ছিল, এবং 70-এর দশকে একজন সোনার স্মাগলিং বা এই পরিপ্রেক্ষিতে গোপালবাবু অনেক বড় ব্যাপার, এবং তার জীবনের বহু উত্থান পতন আছে। গোপালবাবু তো শেষ জীবনে নিজেকে গুটিয়ে নিলেন, নিজের কালী পুজো, অন্নকূট উৎসব, অস্ত্র নিয়ে পদযাত্রা, আর নিজের ওই মাংসের দোকান, নিজেকে গুটিয়ে নিলেন। একটা মানুষ শেষ জীবনে তার একটা আত্মজীবনী লেখার শুরু করেছিলেন, তার নামটা ছিল আমার আমির অন্ধকারে। তাহলে তুমি ভাবো যে তার নিজের জীবন তাকে কতটা ব্যথিত করেছিল। আসলে তিনি হতে চেয়েছিলেন এক, হয়ে গেছেন পরিস্থিতিতে আরেক, পরবর্তীকালে আরো অন্যরকম কিছু একটা রূপ ধারণ করেছে। পুরোটাই পরিস্থিতির জন্য, পরিস্থিতি, খানিকটা নিরুপায় অবস্থা। এবং হয় কি ঘটনাটা, যে একজন অ্যাক্টিভ মানুষ কোনো পরিস্থিতিতেই ইনঅ্যাক্টিভ থাকতে পারে না। আমি দেশকে স্বাধীন করব ভেবেছিলাম, কিন্তু আমি সামনে দেখতে পাচ্ছি যে একটা উদ্ভূত পরিস্থিতি যেখানে হানাহানি চলছে, আমি চুপ করে বসতে পারি না, আমাকে একটা পক্ষ নিতে হবে। উনি একটা পক্ষ নিয়েছিলেন, নিশ্চিতভাবে নিয়েছিলেন, কিন্তু হিন্দু রাষ্ট্র বানানো ওনার কাজ ছিল না। আবার পরবর্তীকালে উনি ব্যবহার হতে শুরু করলেন রাজনীতিকদের দ্বারা, ওনার অস্ত্র নিয়ে, যাদেরকে উনি আসলে ব্যাপারটা কিভাবে মস্তানের কানেকশনে কেন তাকে বলা হয় বেতাজ বাদশা। ওই যে 46-এর আগে 42 সালে তিনি যে ভারত জাতীয় বাহিনী তৈরি করেছিলেন, সশস্ত্র একজন বিপ্লবী হিসেবে তিনি অস্ত্র দিয়েছিলেন যুবকদের, বলেছিলেন এই অস্ত্র শিশুদের বিরুদ্ধে ব্যবহৃত হবে না, এই অস্ত্র কোনো মহিলার বিরুদ্ধে ব্যবহৃত হবে না, কোনো বৃদ্ধের বিরুদ্ধে ব্যবহৃত হবে না, এই অস্ত্র ব্যবহৃত হবে শুধুমাত্র দেশের শত্রুদের বিরুদ্ধে। সেই অস্ত্রগুলো তো ছেলেদের কাছে থেকে গেল। এবারে যখন দাঙ্গা আসলো, ওই অস্ত্র নিয়ে তারা পক্ষ নিল, মহল্লা বাঁচালো। এবারে তারা এলাকায় এলাকায় দাদা হয়ে উঠেছে, দেশ স্বাধীন হয়েছে, উদ্বাস্তুরা এসেছে, অর্থনীতি মানে তছনছ হয়ে গেছে, পেটে তাদের খিদে, হাতে তাদের অস্ত্র। এই একটা পরিস্থিতি যখন হলো, তখন স্বাভাবিকভাবেই বিভিন্ন ব্যাংক ডাকাতির সাথে এই সশস্ত্র যুবকরা যুক্ত হয়ে গেল। এই ব্যাংক ডাকাতিগুলোর সঙ্গে যুক্ত হলো, ভোট লুটের কাজে যুক্ত হলো, প্রফেশনাল মস্তান হিসেবে, লেঠেল বাহিনী হিসেবে কাজ করতে লাগলো, বড় লোকদের হয়ে কাজ করতে লাগলো, ভাড়াটে উচ্ছেদের জন্য কাজ করতে লাগলো। করতে করতে আসলে একটা দুষ্কর্মের জালে জড়িয়ে গেল, এবং যত দুষ্কর্মের জালে জড়িয়ে গেল, ততবারই অস্ত্র কোথায় পেয়েছো? আমাদের গোপালচন্দ্র মুখোপাধ্যায় দিয়েছে। যতবার যত লোক দুষ্কর্মে জড়াচ্ছে, নামটা জড়িয়ে যাচ্ছে গোপালচন্দ্র মুখোপাধ্যায়। কি দুর্ভাগ্যের কথা। এই সময় এসে একটা উপলব্ধি করলেন গোপাল পাঠা,
যে এভাবে হতে পারে না। তিনি 50, 52 কি 53 এরকম একটা সময়ে সব ছেলেদের ডাকলেন মলঙ্গালে, ডেকে বললেন আজ থেকে তোমরা স্বাধীন, আজ থেকে আমার সঙ্গে তোমাদের আর কোনো যোগ নেই। তিনি এই কথা বললেন, সবাইকে স্বাধীন করে গেলেন, কিন্তু কেউ কিন্তু তার কাছে অস্ত্র ফিরিয়ে গেল না। কিন্তু তার কাছ থেকে নেওয়া এই অস্ত্রগুলো ব্যবহৃত হতে লাগলো বিভিন্ন দুষ্কর্মে। তিনি কি এই নির্দেশটা তাদেরকে দিলেন না যে যে অস্ত্রগুলো তোমরা পেয়েছিলে সেগুলো আমাকে ফেরত দিয়ে যাও? এই অস্ত্র সংগ্রহটাও কিন্তু একটা মজার গল্প। একটু শুনি। অস্ত্র সংগ্রহ মূলত বিপ্লবীরা তারা করতেন কোথা থেকে, মানে গোপালবাবু বড় হয়ে জেনেছেন কোথা থেকে অস্ত্র সংগ্রহ হয়, খিদিরপুর থেকে জাহাজে করে অস্ত্র আসতো, এবং খিদিরপুরের বেশ কিছু লোক ওই অস্ত্রগুলোকে গোপন ডেরায় রেখে বিপ্লবীদের হাতে তুলে দিত। এই বউবাজার থেকে, কেমন মজার অপারেশন, বউবাজার থেকে কোনো যুবক খিদিরপুর যাচ্ছে, তিনি কিন্তু ডাইরেক্ট একটা কোনো ট্রামে যাবে না, তখন ট্রামটা ছিল, তখন কোনো ট্রামে যাবে না, তিনি ভেঙে ভেঙে হেঁটে যাচ্ছেন, ট্রামে যাচ্ছেন, গরুর গাড়িতে যাচ্ছেন, এভাবে করে যাচ্ছেন। বউবাজার থেকে কোনো বিপ্লবী গিয়ে সেই অস্ত্রগুলো নিয়ে আসতেন, তারপরে সেটা বিপ্লবীদের কাছে বিলি হয়ে যেত, অস্ত্র লুট হতো। যেমন রডা কোম্পানির অস্ত্র লুট হয়েছে, তেমন অনেক অস্ত্র লুট হতো। এরকম করতে করতে এই মলঙ্গা লেনটা, এটাও কিন্তু একটা গুরুত্বপূর্ণ জায়গা। দেখো, মালঙ্গি মানে যারা হচ্ছে লবণ তৈরি করে, এই যে বউবাজার বা এই অঞ্চলগুলো দেখছো না, এগুলো সব বড় বড় খাল ছিল, বৌরানী খাল, অর্থাৎ এই নদীপথটা চলে যেত একদম চিংড়িঘাটা, বেলিয়াঘাটা হয়ে বিদ্যাধরী নদী, এগুলো সব নদীপথ ছিল। সেই নদীপথে লবণ তৈরি করতেন মালঙ্গিরা। মালঙ্গিদের বসবাসের ভূমি হলো মলঙ্গা, এবং এইখান থেকে মলঙ্গা লেন। যখন গোপালবাবু বড় হচ্ছেন, এই মলঙ্গা লেনে ডকের অনেক কর্মীরা এখানে ভাড়া থাকতেন, তারা বাস করতেন। এরা কিন্তু একটা সোর্স ছিল, এই অস্ত্রগুলো আসবে কোথা থেকে আসবে, এভাবেই কিন্তু তার বিপ্লবী কাকা অনুকূল চন্দ্র মুখোপাধ্যায় অস্ত্রগুলো তারা তুলতেন। পরবর্তী সময়ে এই অস্ত্র সরবরাহের ক্ষেত্রে আরেকটা ইন্টারেস্টিং, দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় সেখানে মার্কিন সৈন্যরা এসেছিল কলকাতায়, তাদের মধ্যে যারা কৃষ্ণাঙ্গ ছিল, সেই কৃষ্ণাঙ্গরা অস্ত্র বিক্রি করতেন, ওয়ার ফুটেজ বিক্রি করতেন, পেট্রোল বিক্রি করে দিতেন। এই অস্ত্রগুলো কিন্তু গোপালবাবুরা 42 সালের আগে কিনতেন এই বউবাজার অঞ্চল থেকে, ওই কৃষ্ণাঙ্গ সাহেবদের কাছ থেকে। ওই কিনে তারা সেই অস্ত্র বাহিনীটা তৈরি করেছিলেন। আরেকটু ভেঙে বলতে গেলে, মার্কিন সেনারা দ্বিতীয় বিশ্বযুদ্ধে কলকাতায় এলেন, তাদের মধ্যে যারা সাদা চামড়ার সাহেব, তারা পার্ক স্ট্রিটে যাচ্ছেন, পাবে যাচ্ছেন, আনন্দ করছেন, কিন্তু ওটা বর্ণবিদ্বেষ ছিল ওখানে মারাত্মক। যারা কৃষ্ণাঙ্গ তারা সেই ফ্যাসিলিটিগুলো পেতেন না। তারা কি করলেন, ওই কৃষ্ণাঙ্গরা কি করলেন, ওই রাগে ক্ষোভে তারা অস্ত্রগুলোকে এই লোকাল যে সমস্ত, যাদেরকে আমরা টাউট বলি, ওই টাউট তাদের কাছে বিক্রি করে দিয়ে টাকা রোজগার করতেন। আর এরকমই একটা চরিত্র ছিল বসন্ত কুমার সাহা। সে ওই সময় ওই তেলগুলো, ওই মার্কিন যে সাজোয়া গাড়ি, সেখানকার পেট্রোল কম দামে কিনে ব্ল্যাক করে ওই দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় বড়লোক হয়ে গেছিল, এবং তার কথাও তোমার বইতে উল্লেখ আছে। এই বসন্ত কুমার সাহা কিন্তু ওই মার্কিন সেনাদের কাছ থেকে কিভাবে অস্ত্র পাওয়া যাবে তার একটা রুট তিনি জানতেন, এবং ওই রুটটা তিনি গোপালবাবুকে দিয়েছিলেন। উনিও ভারত জাতীয় বাহিনীর একজন সভ্য ছিলেন, সদস্য ছিলেন। তো এভাবে একটা তৈরি হয়েছিল। গোপালবাবুর জীবনটা খুবই স্বপ্নভঙ্গ এবং একটা উদ্দেশ্য নিয়ে শুরু হয়ে মানে পথভ্রষ্ট হয়ে যাওয়া। তাকে যখন আজকে শুধুই মস্তানদের বেতাজ বাদশা কেউ বলে এটা অন্যায়, তাকে যদি কেউ বলে যে তিনি হিন্দু রাষ্ট্র তৈরির জন্য গেছিলেন, অত্যন্ত অন্যায়। ওনার সঙ্গে হিন্দু রাষ্ট্র যারা তৈরি করতে চেয়েছিলেন সেই সময়, সাভারকার বা শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়, তার কোনো যোগ ছিল না। এবং এটা কিন্তু আগের বিজেপি নেতারা, আগের আরএসএস এর নেতারা সবাই এই ইতিহাসটা জানতেন। আজকে যারা অতি উৎসাহী হয়ে তাকে গেরুয়া শিবিরভুক্ত করার চেষ্টা করছেন, তারা কিন্তু ইতিহাসের অপলাপ করছেন। এবং আজকের পরিস্থিতি, আজকের মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের বিরুদ্ধে বিজেপি বা গেরুয়া শিবির মুসলিম তোষণের অভিযোগ করতে পারেন, কিন্তু এই পরিস্থিতিটাকে 46-এর দাঙ্গার সঙ্গে তুলনা করাটা এটা চরম অবিবেচকের মতো একটা কাজ, যেটা কিছু কিছু জায়গায় করা হচ্ছে, তুমি উল্লেখ করবে।
একদম। এবং তুমি যেহেতু বলছিলে যে গোপাল পাঠার একেবারে শেষ জীবনটা তিনি কালী পুজো করতেন, গোপাল পাঠার কালী পুজো নিয়ে যেটা তুমি লিখেছো যে তাদের কালী পুজোয় কালী ঠাকুর বিসর্জন হতো না, তো এই গল্পটা যদি একটু বলো। আমি যেটা কালী পুজোয় কালী ঠাকুর বিসর্জন হতো না যেটা লিখেছি সেটা হচ্ছে তার দোকানে। আচ্ছা, দোকানে কিন্তু পুরোপুরি মন্দির ছিল। এখানেও একটা দেখার ব্যাপার, দেখো ওই মুসলিম লীগের শাসন যখন চলছিল না, তখন অনেক কিছু নিয়ে বিবাদ চলছিল। কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রতীকটা হিন্দু প্রতীক কেন হবে? আকরাম খাঁ বলে একজন ওনার এক বিরাট মৌলানা পণ্ডিত, তিনি প্রশ্ন তুললেন। এভাবে হিন্দু আধিপত্যে হাত পড়ছিল। সেই সময়ের আগে কিন্তু বাঙালি মুসলমানরা ধুতি পাঞ্জাবি পরতেন হিন্দুদের মতোই, কিন্তু ওই সময়টা সাংস্কৃতিক ফারাকটা এমন চলে গেল, তারা কিন্তু ওই যে চাপকান ওগুলো পরতে, ওই ওই ড্রেসগুলো পরতে শুরু করলেন। এবং সেই সময়ে গোপালচন্দ্র মুখোপাধ্যায় মাংস কাটার কাজ তিনি শিখেছিলেন একজন মুসলমানের কাছ থেকে, একজন মুসলমান কসাইয়ের কাছ থেকে। এবং তিনি যখন নিজে ব্যবসাটা শুরু করছেন, তখন হিন্দুদের মধ্যে একটা প্রবণতা এলো যে আমরা আড়াই প্যাচের মাংস খাবো না, আমরা বলির মাংস খাবো। বলির পাঠা হচ্ছে ঝটকা, মানে রামদাটা নিলাম এভাবে ঝটকা, তাই তো বলি তো তাই। আর মুসলমানরা করেন আড়াই প্যাচ। এই পরিপ্রেক্ষিতে সেই সময় এরকম একটা হিন্দু পাঠার মাংসের দোকান গড়ে উঠেছিল, একা গোপাল বাবুর নয়, আরো হিন্দু পাঠার মাংসের দোকান ছিল। ওইখানে যে কালী মন্দির, ওইগুলোতেও কালী মন্দির ছিল, শুধু গোপাল বাবুর বাড়ির দোকানে কালী মন্দির ছিল তা না, আজও বউবাজারে আরো অনেক পুরনো দোকান আছে, সেখানে কালী মন্দির আছে। তো গোপাল বাবুর দোকানে একদম রীতিমতো ধুমধাম করে পুজো হতো, এবং গোপাল বাবুর ব্যক্তিত্ব, উপস্থিতি সবকিছু মিলিয়ে একটা আলাদা ব্যাপার। দেখো, তোমাকে মনে রাখতে হবে যে আমাদের এখানে যারা মস্তান বলে 40-এর 50-এর দশকে বিবেচিত হচ্ছে, তারা প্রত্যেকে তো চরমপন্থী বিপ্লবী ছিলেন, এবং তারা কিন্তু মা কালীর সামনে শপথ নিয়েছিলেন দেশ স্বাধীন করবার। সুতরাং মা কালী তাদের মানে প্রেরণার উৎস। পরবর্তীকালে যেমন তার সঙ্গী ভানু বোস, তিনি কালী পুজো করতেন, সুপারস্টারদের নিয়ে এসে কলকাতা শহর প্রথম ধর্মেন্দ্রকে দেখে। আমরা তো রঘু ডাকাতের গল্পেও সেটা পড়েছি, রঘু ডাকাতও কিন্তু কালী পুজো করেই যেতেন, ডাকাতি করতে। সুতরাং বাহুবলের সঙ্গে কালী পুজোর একটা যোগ ছিল। কিন্তু গোপাল বাবুর কালী পুজোটা ছিল আরেকটু অন্যরকম। সেখানে অন্নকূট উৎসব হতো, মানুষ বলতো যে সেখানে নাকি স্বয়ং মা কালী আসেন। গোপাল বাবু একদিন সবাইকে খাওয়ানোর পর এক থালায় অন্নকূটের প্রসাদ নিয়ে খেতে বসেছেন, হঠাৎ একজন কালো মহিলা এসে তার সামনে দাঁড়িয়েছেন। তখন তিনি তাকে দেখে বলছেন যে, ইস মা, এত এত লোক সকাল থেকে খেয়ে গেল, তুমি তখন আসতে পারলে না? বলছে, বাবা আমি তো আসতে পারিনি। বলছে, তুমি দাঁড়াও, আমার খাবারটা তোমায় দিচ্ছি। বলে তিনি তার খাবারটা নিয়ে নামতে গিয়ে দেখছেন যে ওই কালো মেয়েটা আর নেই। এই ঘটনাটা গোপাল অনুগামীরা বলছেন যে কালো মেয়েটা অন্য কেউ নয়, স্বয়ং মা কালী। এই রটে গেল যে গোপাল বাবুর পুজোয় স্বয়ং মা কালী আসেন। গোপাল বাবুকে যারা গুরু মেনেছেন তারা আসেন গভীর রাতে, বিধানচন্দ্র রায় আসেন। ফলে গোপাল বাবু, তিনি হতে পারে যে তিনি পরবর্তীকালে জীবনটাকে শুধুমাত্র মাংসের দোকানের ব্যবসার মধ্যে নিজেকে আবদ্ধ করে নিলেন, কিন্তু তার সম্পর্কে যে বিভিন্ন লোকের যে একটা শ্রদ্ধা বোধ, সেটা কিন্তু ছিল, সেটা অক্ষুণ্ণ ছিল। আমার দুঃখ লাগে এটাই যে কেউ তাকে হিন্দু বীর বলছে, কেউ তাকে শুধুই মস্তানদের লিডার অফ দ্য লিডার্স বলছে। এটা সবটাই খণ্ডিত ভাবনা। গোপাল বাবু একটা বড় উদ্দেশ্য নিয়ে শুরু করেছিলেন, তিনি পথভ্রষ্ট হয়েছেন। তিনি হিন্দু রাষ্ট্র তৈরি করবার জন্য কোনো দিন চাননি। মনে রাখা দরকার, তিনি দেশবন্ধু চিত্তরঞ্জন দাস, তিনি নেতাজির ভক্ত, তার অনুগামী। সারাটা জীবন তিনি নেতাজির পুজো করেছেন নিজের হাতে বানানো মূর্তি দিয়ে। সেখানে 23টা তোপধ্বনি করা হতো, তার আজও সেখানে মলঙ্গা লেনে আজও সেই নেতাজির পুজো হয়। তোমাকে একটা গল্প না বলে আমি থাকতে পারছি। প্লিজ বলো। গল্পটা হচ্ছে যে উনি তো নেতাজিকে কাছ থেকে দেখছেন। বিবেকানন্দের ভাই মহেন্দ্রনাথ দত্ত একদিন গোপাল পাঠাকে ডেকে পাঠান, গোপাল চন্দ্রকে ডেকে পাঠান। তখন তিনি গোপাল পাঠা হননি, গোপাল চন্দ্রকে ডেকে পাঠিয়েছেন যে নেতাজি সুভাষচন্দ্র বসু সিমলা ব্যায়াম সমিতিতে আসবেন, সেখানে অনেক বিপ্লবীরা আসবেন, অনেক গুপ্তচররাও থাকবে, তুমি নেতাজিকে পাহারা দেবে।
এই প্রথম তিনি নেতাজির সান্নিধ্যে আসছেন, নেতাজিকে তিনি দেখছেন, এটা একটা শিহরণ জাগানো ঘটনা। পরবর্তীকালে তিনি নেতাজির পথে হাঁটবার জন্য তৈরি হচ্ছেন, নিজেকে তৈরি করছেন। এই সময়ে কি হলো, নেতাজি সুভাষচন্দ্র বসু যখন তার বিখ্যাত সেই অন্তর্ধানে তিনি যখন দেশ ছেড়ে চলে গেছেন, গোপালচন্দ্র একটা মূর্তি পূজা শুরু করলেন। দুর্গা, মা দুর্গা, এটা তার নাতি আমাকে এই গল্পটা করেছেন, শান্তনু মুখোপাধ্যায়, যে মা দুর্গা দুহাতে তার কড়া পড়া, মানে ব্রিটিশ শাসনে তিনি কারারুদ্ধ, তলোয়ার তুলে দিচ্ছেন, অসুরের জায়গায় পা মুড়ে বসে আছেন নেতাজি। এই মূর্তির ভাবনাটা কিন্তু গোপালচন্দ্র মুখোপাধ্যায় ভেবেছিলেন, এবং এই মূর্তি পূজা তিনি করেছেন 45 সাল পর্যন্ত। এবং তিনি জানতে পারলেন যে নেতাজির মা, তিনি জানতে পেরেছেন যে কলকাতা শহরে নাকি এরকম কি এক নেতাজি পাগল এরকম একটা মূর্তি পূজা করছে। তখন তিনি তো বাড়ির থেকে বেরোন না, কিন্তু তিনি তার মূর্তিটা দেখার খুব ইচ্ছা। লোকমুখে গোপালচন্দ্র এই খবরটি পেয়ে মলঙ্গা লেন, এই বউবাজার থেকে পদযাত্রা নিয়ে গেলেন এলগিন রোডে, এবং নেতাজির মাকে দেখে তিনি রাস্তায় প্রণাম করলেন। নেতাজির মা দেখলেন যে দুর্গা তুলে দিচ্ছে ত্রিশূল, নেতাজি সুভাষচন্দ্র সেই ত্রিশূল নিচ্ছে। এই মূর্তি দেখো, অনেক দিন পুরনো ঘটনা, এগুলো ওরাল হিস্ট্রির পার্ট। একে এখন জাস্টিফাই করবার ক্ষমতা আমাদের কারোরই নেই, কিন্তু একজন মানুষকে নিয়ে যখন একতরফা আলোচনা হয়, তখন এই ছোট ছোট গল্পগুলো কিন্তু তার জীবনের একটা দিক নির্দেশ করে। একেবারেই তাই। দেশবন্ধু চিত্তরঞ্জন দাস, এমনকি ফজলুল হকের মতো অবিভক্ত বাংলার প্রথম প্রধানমন্ত্রী ফজলুল হক, তাদের একটা ধারণ ক্ষমতা ছিল, হিন্দু মুসলিম ধারণ ক্ষমতা, যেটা পরবর্তীকালে সোহরাওয়ার্দী নাজিমুদ্দিনদের ছিল না। তাদের ভাবনাটা ছিল মানে 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 সাম্প্রদায়িক বলতে পারা যায়। তা এই গোপালবাবু ছিলেন নেতাজি অনুগামী, উনি কেন হিন্দু রাষ্ট্র করতে যাবেন? আর হিন্দু রাষ্ট্রবাদী যারা, তাদের সঙ্গে গোপালবাবুর কোনো যুগ ছিল না, এটা অন্যায়ভাবে বলা হচ্ছে। গোপাল ভাটের সম্পর্কে আমরা একটা সম্যক ধারণা পেলাম। তোমার বইতে আরো অনেক মস্তানদের কথা আছে, যেখানে তুমি বললে যে বসন্ত কুমারের কথা, তার ব্যাপারেও অনেকটা আমরা জেনেছি, আমি পড়েছি ব্যক্তিগতভাবে, তার সম্পর্কেও জানবো। আমরা বাড়িটার অন্য কোথাও যাই, চলো। তারপরে গিয়ে আমরা সুন্দর একটা বাড়ি, আমরা সেখানে কলকাতা শহরের গল্প বলতে বলতে বাড়িটা একবার দেখে নেওয়াটা একটু এক্সপ্লোর করা যাক, চলো। একদম। এবার আমরা পুরো দালানে চলে এসেছি, এবং দালানে বসেই আমরা এবার বাকি আলোচনাটা করবো সৌরভদা। এবং যেহেতু কালী পুজোর কথা হচ্ছিল, আমরা যার কথা এবার বলবো সেটা হচ্ছে ফাটাকেষ্ট। ফাটাকেষ্টর কালী পুজো তো আজও বিখ্যাত। একেবারে, মানে যখন আমরা দোতলায় দাঁড়িয়ে কথা বলছিলাম, আমাদের কথাটা শেষ হয়েছিল কালী পুজো। এবারে কালী পুজো এবং কলকাতার কালী পুজো মানেই আমাদের প্রজন্ম ভীষণভাবে জানে ফাটাকেষ্টর না। দেখো, কালী পুজোর সঙ্গে বাহুবলের একটা যোগ বরাবরই ছিল, সেটাই তুমি বলছিলে। তুমিও বললে রঘু ডাকাত, একদম। পরবর্তীকালে মস্তানরাও কালী পুজোর সঙ্গে যুক্ত, কিন্তু ফাটাকেস্টেরও কিন্তু এ ব্যাপারে অনেক বড় গুরু ছিল। আচ্ছা। ফাটাকেস্টের চেয়েও বড়, আচ্ছা, যিনি 50-এর দশকে এই উত্তর কলকাতায় কালী পুজো করতেন, সেই কালী পুজোর চেয়েও বড় ছিল তার জলসা। 1 মাস ব্যাপী সেই জলসা এবং কালী পুজো হতো। যে জলসায় উত্তম কুমার, যে জলসায় ধর্মেন্দ্র, যে জলসায় আরো বম্বে এবং তখন তো মুম্বাই হয়নি, তখন বম্বেই ছিল, বম্বে এবং কলকাতা চিত্র তারকারা সবাই তার মঞ্চে উপস্থিত। তার নাম দ্য গ্রেট ভানু বোস। আচ্ছা। এই ভানু বোস ছিলেন গোপাল পাঠা বা গোপাল চন্দ্র মুখোপাধ্যায়ের সহযোগী। ভানু বোস, গোপাল চন্দ্র মুখোপাধ্যায় এবং তাদের আরেক সহযোগীর নাম রাম চ্যাটার্জি। তার গল্পটা আবার একটু ভিন্ন। তিনি মস্তান থেকে মন্ত্রী মশাই হয়েছিলেন। তার ছিল জগদ্ধাত্রী পূজা চন্দননগরে, আমরা সেটা পরে আসবো। এই ভানু বোস, ওই যে তোমায় বললাম, কংগ্রেসের হাত ধরে এই চরমপন্থী বিপ্লবীরাই মস্তান হয়ে উঠছে, দুষ্কর্মে জড়িয়ে যাচ্ছে। ভানু বোস তার একটা বড় চরিত্র। তুমি যদি কলকাতার মস্তানদের ইতিহাস লিখতে যাও, গোপাল বাবু লিডার অফ দ্য লিডার্স হতে পারে, কিন্তু সব থেকে বড় মস্তানির প্রতিষ্ঠানটার নাম হচ্ছে ভানু বোস। এই ভানু বোসের বন্ধু হচ্ছে রাম চ্যাটার্জি।
এবং ফাটাকেষ্টরা বড় হচ্ছে কিন্তু এই ভানু বোস, রাম চ্যাটার্জি, গোপাল পাঠাতে দেখে। এবং কিরকম জানো, যেমন মানুষ যেমন এই ছোট ছোট কাজ দিয়ে একটা বড় কাজের যায়, এই ফাটাকেষ্ট কিন্তু প্রথমে পাড়ায় একটা ছোট কালী পুজো, তারপর বেপাড়ায় গিয়ে আরেকটু বড় কালী পুজো করে তারপর নবযুবক সংঘ। আচ্ছা, কিন্তু এই কালী পুজো, রাজনীতি আর বাহুবলীর ইতিহাসটা একটু ছোট্ট করে বলে নেওয়া নিশ্চয়ই। সেটা হলো যে ভানু বোসরা কালী পুজো করতেন, তারা কালী আরাধনা করতেন এবং কোথাও একটা নিজের আমার কি ক্ষমতা দেখো, সব স্টারেরা এখানে আসে, এত মোটা মহাভারতের মতো সুভিনিয়ার, এবং কোনো শিল্পীরা পয়সা নিচ্ছে না, ভানু বোসের নামে এসে গান গেয়ে যাচ্ছে, অভিনয় করে যাচ্ছে, বদলে ভানু বোস তাদের আতিথেয়তা করছে, দারুণ খাওয়াচ্ছে, ঠিক আছে, কাউকে কাউকে একটুখানি সোমরসের বোতলও তুলে দিচ্ছে, এইটুকু, কিন্তু টাকা পয়সা নয়। কিন্তু ওই অনুষ্ঠানকে কেন্দ্র করে এরকম মোটা সুভিনিয়ার বেরোচ্ছে, বিজ্ঞাপন বেরোচ্ছে, তার বিরুদ্ধে এই বিজ্ঞাপন তোলার অভিযোগও থাকছে ইত্যাদি। এই ভানু বোসরা ধরো 60-এর দশকের মাঝামাঝি যখন নকশাল আন্দোলনের উত্থান হলো, ভানু বোসরা পেটানো চেহারা, তাদের কাছে বন্দুকও আছে কিন্তু তারা সোর্ড চালাতে পারে, চাকু, চেন। এই নকশাল যুবকরা এসে প্রথম আনলো মলোটভ ককটেল, বোমা, কোনো কথাবার্তা নেই, দাম করে এলাকায় পড়ে গেল, এবং নানান ধরনের অস্ত্র। এই বোমাগুলো কোথা থেকে আমদানি করা হয়েছে? সেটা একটা সম্পূর্ণ আবার ভিন্ন আখ্যান, যে নকশালপন্থীরা এসে বোমার ব্যবহারটা কিন্তু 60-এর দশক থেকে ব্যাপকভাবে শুরু। তারা কি বোমাটা নিজের হাতে বানাচ্ছিল? তার আগে হচ্ছে সোডার বোতলটাই মূলত ব্যবহার হতো, সোর্ড ব্যবহার হতো। অর্থাৎ নকশালপন্থী রাজনীতির উত্থানটা শুধু রাজনীতিতে একটা নতুন আখ্যান তৈরি করলো তা না, মস্তানি বলবো না, মানে রাজনৈতিক হানাহানির জায়গা থেকেও কিন্তু একটা নতুন ধরনের এক্সপেরিমেন্ট, অস্ত্রশস্ত্রও তারা নিয়ে আসলো, মলোটভ ককটেল, নানা ধরনের বোমা, এবং তোমার এই যে অস্ত্র। এবং ভানু বোসরা উপলব্ধি করলেন যে এরা শুধু ভয় দেখাবার জন্য অস্ত্র ধরেনি, এরা মেরে দেবে, এবং এরা মেরে দিচ্ছে। তখন এই ভানু বোস, গোপালবাবু তো আগেই গুটিয়ে নিয়েছিলেন, ভানু বোস এবং ভানু বোসের মতো লোকেরা, এই বড় মস্তানরা ঘরে ঢুকে যাচ্ছে। এবং মানে 69 থেকে 71 পর্যন্ত এই 2-2.5 বছর মোটামুটি নকশাল ডমিনেটেড, নকশাল আন্দোলন। ইন্দিরা গান্ধী উপলব্ধি করলেন যে এই নকশাল, আগুনখোর নকশাল যুবকদের যদি আটকাতে হয় তাহলে আমার যুবকদের লাগবে। তিনি তাই সেই সময় মফস্বলের যারা উচ্চাকাঙ্ক্ষী যুবক তাদেরকে জড়ো করলেন ছাত্র পরিষদের ব্যানারে। এই ছাত্র পরিষদ জন্ম নিল এবং দিনাজপুর থেকে উঠে এলেন প্রিয়রঞ্জন দাস মুন্সী, থাকতে শুরু করলেন মহাজাতি সদনে। আর বজবজ থেকে এলেন সুব্রত মুখার্জি। এরকম বিভিন্ন মফস্বল থেকে কংগ্রেসি ছেলেরা এসে যুক্ত হলো, যারা কলকাতা বিশ্ববিদ্যালয় বা অন্যান্য জায়গায় পড়াশোনা করতো, যারা ততটা রাজনীতি নিয়ে প্রথমে জীবনে ভাবেনি। এরা কি করলো, এই ছাত্র আন্দোলন, যুব আন্দোলনের মধ্যে দিয়ে এরা এলাকায় এলাকায় প্রিয়রঞ্জন দাস মুন্সী একটা মডেল চালু করলেন, যে নকশাল যুবকদেরকে এলাকায় আটকাতে একটা যুবক সমিতি তৈরি হলো। সব এলাকায় একটা করে যুবক সমিতি, যুবক সমিতির বাৎসরিক কালী পূজা, আর পেছনে হচ্ছে বোমা এবং অস্ত্র রাখার একটা জায়গা, যারা নকশালদেরকে আক্রমণ করার জন্য গড়ে দিল। তোমার বর্তমান বাড়ি যেখানে, সেখানে তোমার মনে হবে কুদঘাটের বোম, তার বিখ্যাত কালী পূজা, সেটাও কিন্তু একটা যুবক সমিতি। আবার ফাটাকেস্টেরও কিন্তু নবযুবক সমিতি। এই যুবক সমিতি, এই মডেলটা প্রিয়রঞ্জন দাস মুন্সীর মডেল। আচ্ছা, যে একদিকে পলিটিক্স চলবে আর অন্যদিকে সামাজিক স্তরে আমি নকশালদের, যুবকদের আক্রমণ করবার জন্য বা প্রতিহত করবার জন্য কালী পূজাকে রাখবো। তাহলে ভানু বোসদের হাতে যে কালী পূজাটা শুরু হয়েছিল, পরবর্তীকালে 70-এর দশকে সরাসরি কংগ্রেসের বদান্যতায় এই কালী পূজা, বোমা, অস্ত্র সামনে এলো যুবক সমিতির নামে, যার মূল লক্ষ্য ছিল নকশালদের আক্রমণ, মানে প্রতিহত করা, রাইট, আক্রমণ বা প্রতিহত করা। এই ফাটাকেষ্টও কিন্তু সেই দলে। আমাদের কাছে এমনও কথা লোকে বলেছে
যে স্থানীয় থানা থেকে এই অস্ত্র ফাটাকেষ্টদের হাতে তুলে দেওয়া হতো, তারা সরকারি গুলি সরকারি অস্ত্র ব্যবহার করতো নকশাল নিধনে, রাত্রিবেলা গিয়ে থানায় আবার তারা ফেরত দিয়ে আসতো। মানে সরাসরি প্রশাসন এদেরকে পেট্রোনাইজ করছে, পৃষ্ঠপোষকতা করছে। আচ্ছা, মজার ব্যাপারটা যেটা হয়ে গেল, সেই সময় দেখো সব রাজনীতিকদের হাতে, যদি তুমি সিপিএম বলো, সিপিএমও কিন্তু সেই সময় যে তাদের হাতেও কিন্তু অস্ত্র ছিল, সিপিএম এরও সশস্ত্র বাহিনী ছিল। কংগ্রেস করেছিল যুবক সমিতি এবং এলাকায় এলাকায় যুবকদের হাত ধরে বোমা বন্দুক। সিপিএম করেছিল একেবারে আর্মির মতো, মানে রীতিমতো মানে রেড আর্মি। তাদের ভোরবেলা উঠে মিলিটারির লোকেরা এসে তাদেরকে সামরিক শাসন দিচ্ছে, মানে সামরিক প্রশিক্ষণ দিচ্ছে, অস্ত্র আসছে। তারা কংগ্রেসকে, নকশালকে প্রতিহত করছে। অর্থাৎ নকশালদের হাতেও অস্ত্র, কংগ্রেসের হাতেও অস্ত্র, সিপিএম এর হাতেও অস্ত্র। এইরকম একটা পরিস্থিতিতে ফাটাকেষ্টরা পরবর্তীকালে আইকন হয়ে উঠছে। যখন কংগ্রেস আমল 72 সালে শুরু হচ্ছে এবং সিদ্ধার্থ শঙ্কর রায় মুখ্যমন্ত্রী হচ্ছেন এবং 26 বছরের তরুণ সুব্রত মুখোপাধ্যায় হচ্ছেন মন্ত্রী, অর্থাৎ একটা নতুন করে নবজোয়ার আসছে কংগ্রেসে, সেই সময় ফাটাকেষ্টরা একদম কাল্ট হয়ে যাচ্ছে এবং ফাটাকেষ্টরা একটা এলাকায় এলাকায় তারা প্রতিষ্ঠান হয়ে যাচ্ছে। পরবর্তীকালে মস্তানিটা পেছনে চলে যাচ্ছে, কালী পুজোটা জেগে থাকছে। আজও কিন্তু সেই কালী পুজো হয়, শুধু না, মানে সেই কালী পুজোটা সেখানে দূর দূরান্ত থেকে ফাটাকেষ্টর কালী মূর্তিতে কেউ ফুলের মালা দেন, কেউ ফলের মালা দেন, কেউ শাড়ি পাঠান। অর্থাৎ এখানে কিন্তু পুজোটাই হয়। যে পুজো দেখতে উত্তম কুমার আসছেন ফাটাকেষ্টর এখানে। একবার কি হয়েছে মজাটা, অমিতাভ বচ্চন এসছেন একটা ছবির শুটিং, আমি ভুলে যাচ্ছি নামটা, খুব আমি দুঃখিত। আচ্ছা, গ্র্যান্ড হোটেলে আছেন, ফাটাকেষ্ট জানতে পেরেছেন যে অমিতাভ বচ্চন এসছেন শহরে। অমিতাভ বচ্চন শহরে এসছে আর ফাটাকেষ্ট আছে, তার পূজায় আসবে না? পূজাটা চলছে। ফাটাকেষ্ট সকালবেলায় গ্র্যান্ড হোটেলে গিয়ে উপস্থিত। ফাটাকেষ্টকে কিন্তু একটা চাকরি দেওয়া হয়েছিল কংগ্রেসের তরফ থেকে, ড্রাইভারের চাকরি। কোনোদিন উনি ড্রাইভারি করেননি, কিন্তু চাকরিটা তার নামে ছিল। তিনি তার এলাকাতেই তার নাম হয়ে বসে থাকতো। তিনি গ্র্যান্ড হোটেলে চলে গেছে। গ্র্যান্ড হোটেলে গিয়ে অমিতাভ বচ্চনকে তুলে নিয়ে চলে এসছে, আর বিনোদ খান্নাকে তুলে নিয়ে চলে এসছে। সে বিখ্যাত ছবি, অমিতাভ বচ্চন, বিনোদ খান্না, কি ব্যাপার না, এই কালী পুজো হচ্ছে। এই প্রথম মানুষ দেখলো যে ওই যে ভানুবোস যে মুম্বাইয়ের শিল্পীদেরকে নিয়ে আসতো, শোনা যায় মান্না দে বা অন্য কেউ একবার নাকি আসতে চাইছিলেন না ভানুবোসের অনুষ্ঠান। ভানুবোস বলছে এত বড় সাহস, গেছে এরকম পাজাকোলা করেছে, তুলে নিয়ে চলে এসছে। এই তুলে নিয়ে তো চলে আসার কালচারটা 70-এর দশকে আরো ব্যাপক হয়ে গেল। শুধু শিল্পী নিয়ে আসা না, একটা কমন গল্প তুমি মস্তানদের সম্পর্কে পাবে, পাড়ার সুন্দরী মেয়েদের তুলে নিয়ে এসে বিয়ে করা। এটা উত্তর থেকে দক্ষিণ এক। এটা কিন্তু ভানুবোস গোপাল পাঠাদের সময় ছিল না, কখনো ছিল না। পাড়ায় একটি মেয়ে রাস্তা দিয়ে সন্ধ্যেবেলা যাচ্ছে, গোপালবাবু বসে আছে, কে যায়? তোর মেয়েটি একটু, হ্যাঁ বলুন কাকা বা জেঠু। মা, তোমাকে কেউ বিরক্ত করেনি তো? বিরক্ত করলে এদেরকে জানাবে, এরা আমার লোক। অর্থাৎ তিনি পাড়ার অভিভাবক। ভানুবোসেরও কিন্তু তাই, কোনো মহিলাদের কিছু অসম্মান করা যাবে না। এটা যখন তার সামাজিক পরিচয় হয়ে গেছে মস্তান নিয়ে, তারপরেও এই নৈতিকতার জায়গাটা ছিল স্ট্রং। নিজে মেয়ের নাম রেখেছিলেন চণ্ডী, স্বপ্না বসু, এখন স্বপ্না গুহ বেঁচে আছে। কিন্তু 70-এর দশকে মস্তানদের একটা নৈতিক অধঃপতন ঘটলো। ওই যে তুলে আনা, ওই মেয়েদের তুলে এনে বিয়ে করা, সেটা কুচো মস্তান, ছোট মস্তান, বড় মস্তান, সবারই এক। প্রশাসকরা তখন বিষয়টাকে ঠেকাতে পারলো না। প্রশাসন দেখো, নকশালদেরকে রুখে দিল যে সমস্ত পাড়ার যুবকরা, মস্তানরা। তারা যখন দেখলো যে তাদের বদান্যতা এবং তাদের অবদানে সিদ্ধার্থ শঙ্কর রায় এসছেন 72 সালে পাওয়ারে, স্বাভাবিকভাবে তাদের এলাকায় এলাকায় তো ব্যাপক রকম প্রতাপ, তাদেরকে কে রুখবে? তারাই তখন পারলে সরকারকে নিয়ন্ত্রণ করে। তোমার কথায় আমার শেখ শাহজাহানের কথা মনে পড়ছে। শেখ শাহজাহান আজকের দিনের কথা, তার বিরুদ্ধে অভিযোগ অনেকগুলো রয়েছে, কিন্তু সেই সময় কলকাতাটা
এই রকম ঘটনা কিন্তু ব্যাপকভাবে ছিল। এবং যেহেতু ফাটাকেষ্টর কথা হচ্ছে, তিনি মস্তান হিসেবে কতটা ডেঞ্জারাস ছিল? দেখো, ফাটাকেষ্ট বলো, আরো অনেক লোক বলো, ফাটাকেষ্ট আরেকটা ছোট কথা বলে আমি ছাড়বো, এক লাইনে আমরা একটু আবার যে কলকাতার মস্তানতন্ত্রকে বুঝলাম আমরা কিভাবে। গল্পটা করলাম, চরমপন্থী বিপ্লবীরা অস্ত্র পাচ্ছে, দেশ স্বাধীন করার জন্য অস্ত্র হাতে তুলে নিচ্ছে, পরবর্তীকালে দাঙ্গায় তারা জড়িয়ে যাচ্ছে মহল্লা রক্ষা করতে, পরবর্তীকালে স্বাধীনতার পর কংগ্রেস তাদেরকে ভোটের কাজে এবং নানা কাজে ব্যবহার করছে, তাদেরও পিঠের জ্বালা, হাতে অস্ত্র, নানা দুষ্কর্মে তারা জড়িয়ে গিয়ে সংগঠিত মস্তানতন্ত্র তৈরি করছে। এই সংগঠিত মস্তানতন্ত্রটা চলতে চলতে 70-এর দশকে এসে তারা কিন্তু সেই ওই কালী পুজো এই সমস্ত করতে করতে একটা জিনিস উপলব্ধি তাদের মধ্যে হচ্ছে যে আমরা মস্তানি করি, সিপিএম এর লোকেরাও তো মস্তানি করে, আবার অস্ত্র ধরে সিপিএম এর লোকেরা, নকশালরাও অস্ত্র ধরে, ওই তাদেরকে তো কেউ মস্তান বলে না, তারা হলো কমরেড। আর আমরা আজকে পার্টির বাইরে আছি, দলের বাইরে আছি বলে আমরা হয়ে লাগালাম মস্তান। তারা মস্তান তকমাটা ঘোচাবার জন্য তারা সরাসরি কংগ্রেসে যোগদান করে এবং ওই 70 দশকের শেষের দিকে এই পাড়ার মস্তানরা আর মস্তান থাকে না, তারা কংগ্রেসের কাউন্সিলর হয়ে যায়। এই পুরসভার রাজনীতিতে সরাসরি মস্তানরা আসে। আমি নিজের রিপোর্টার হিসেবে এরকম বহু মস্তানের সান্নিধ্য পেয়েছি, ভালোবাসা পেয়েছি, যারা কিন্তু এলাকায় মস্তান হিসেবে পরিচিত ছিল, পরবর্তীকালে তারা রাজনীতিক, তাদের কলঙ্ক ঘুচে যায় এবং তারা এই মডেলটা দেখতে পায় রাম চ্যাটার্জিকে দেখে। এই যে মস্তানদের রাজনীতিতে প্রবেশ, এটা প্রথম ঘটে হচ্ছে তোমার 60-এর দশকে, যখন যুক্তফ্রন্ট গভর্নমেন্ট হয়, তখন জ্যোতি বসু একজন প্রতাপশালী মস্তানকে মন্ত্রী করে, তার নাম রাম চ্যাটার্জি। এই তার কথাই তুমি লিখেছো এবং আমরা পড়েছি যে রাম চ্যাটার্জির বিষয়ে আমি তোমার থেকে একটু জানবো যে তিনি কে ছিলেন, কিভাবে তার উত্থান। এই রাম চ্যাটার্জি হচ্ছে আর একটা এপিসোড, মানে রাম চ্যাটার্জি নিয়ে, শুধু রাম চ্যাটার্জি নিয়ে একটা বই হয়। এই রাম চ্যাটার্জি সে এক মজার ক্যারেক্টার। আচ্ছা। তার ছোটবেলায় বাবা হারায়, মাকে দেখেছে নিজেরই আত্মীয়দের বাড়িতে কাজ করতে। একদিন আত্মীয়র বাড়িতে খেতে বসেছে, বাচ্চা ছেলে রাম একটু ভাত চেয়েছে। তখন ভাত চাওয়ার বিনিময়ে তার সেই আত্মীয় বলছে, তোর ওটা কি পেট নাকি চামড়ার ব্যাগ, এত ভাত কোথা থেকে পাওয়া যায়? এই রাম চ্যাটার্জি পথভ্রষ্ট হচ্ছে এবং রাম চ্যাটার্জিকেই ওই অনাথ, তখন তো মায়েরা তো এত সশক্তিকরণ হয়নি, মায়েদের স্নেহ ছিল, ভালোবাসা ছিল, প্রেরণা ছিল, কিন্তু আজকের মেয়েদের মতো তারা সেই শিক্ষায় কর্মে তো নিয়োজিত ছিলেন না। আজকে যেমন মায়েরাই পারেন ছেলেদের দায়িত্ব নিয়ে নিতে, মেয়েদের দায়িত্ব নিয়ে নিতে, তারা কর্মরতা, সেই সময় তো মায়েরা তা পারতেন না। সেই জায়গা থেকে তাই আমি বলছি অনাথ, সেই অনাথ ছেলেকে দিয়ে ওই রেলের বড় বড় লোহা চুরি করালেন তারই আত্মীয়। তখন রাম চ্যাটার্জির এইভাবে যেতে যেতে রাম চ্যাটার্জি যখন যুবক হচ্ছেন, ছোট ছোট মারপিটে জড়িয়ে পড়ছেন, তখন চন্দননগরের এক বিখ্যাত শেঠ, সেই শেঠ ভাবলেন যে একটা ব্রাহ্মণের ছেলে এরকম ঘুরে বেড়াচ্ছে, এই করছে, আমি একটা পুণ্যের কাজ করি, ব্রাহ্মণের ছেলেটাকে একটু খেতে দিই, কিছু পয়সা দিই, আর বিনিময়ে আমার যে আফিমের ব্যবসাটা, ওই ব্রাহ্মণের ছেলে একটু আমাকে শেল্টার দিয়ে দেবে, মানে প্রোটেকশন দিয়ে দেবে। মানে রাম চ্যাটার্জি তো ছোটবেলা থেকেই রাউডি টাইপ, ঠিক আছে, একদম রাফ অ্যান্ড টাফ। আচ্ছা, একটা সাইকেল চলছে, সাইকেল একজন চালাচ্ছে, মানে তুমি কল্পনা করো একটা সাইকেলে একজন চালাচ্ছে, মানে রাম নিজে চালাচ্ছেন না, সাইকেল একজন চালাচ্ছে, সাইকেলের পেছনে যে ক্যারিয়ারটা থাকে সেইখানে একটা পাকে এরকম তুলে আর আরেকটা পা মাডগার্ডে রেখে, কাঁধটা চালকের উপর রেখে, এইভাবে করে একটা ছেলে চন্দননগর ঘুরছে, যেন তিনি ভবিষ্যতের শাসক। এইটা পরবর্তীকালে তাকে ব্যবহার করতে শুরু করে প্রভাবশালীরা। সেখানেও তিনি ভবানী দল বলে একটা দল করেছিলেন, সেখানেও কিন্তু একটা কমিউনাল ব্যাপার রাম চ্যাটার্জির ক্ষেত্রেও ছিল। পরবর্তীকালে যে 50-এর দশকে যে দাঙ্গা হয়, সেখানে রাম চ্যাটার্জির ভূমিকা ছিল হিন্দু মহল্লা রক্ষার ক্ষেত্রে, বিতর্কিত ভূমিকা। এই 46-এর দাঙ্গার আগে পরে রাম চ্যাটার্জি খবর পায় গোপাল পাঠারও খবর পায় রাম চ্যাটার্জির, যে চন্দননগরে তারই মতো একজন গড়ে উঠছে। এবং ওই 46-এর সময়েই কিন্তু এই রাম, ভানু এবং গোপালচন্দ্র মুখোপাধ্যায় এরা কিন্তু সবাই একসাথে মুভমেন্ট করছে, একসাথে কাজ করছে। পরবর্তীকালে এক একজনের যাত্রাপথ এক এক রকম হয়ে যায়।
সেটা কি তাদের মধ্যে মতবিরোধ হয়েছে সেই কারণে? মতবিরোধ, ইগো ক্ল্যাশ। দেখো, এই কথাটা কেউ স্বীকার করেনি। এই যে আমার আমির অন্ধকারে বলে যে লেখাটা বলতে শুরু করেছিলেন, উনি বলতেন, সাংবাদিক অনুলিখন করতেন, সেখানে একটা লাইন ছিল, আমার কাছ থেকে অস্ত্র নিয়ে কত রামচন্দ্রের রামায়ণের রামচন্দ্র হয়ে গেল। এই অভিযোগটা কিন্তু শেষ বয়সে করছেন উনি রাম চ্যাটার্জির দিকে। গোপালচন্দ্র মুখোপাধ্যায় পাগলের মতো ভালোবাসতেন ভানু বোসকে, কাছাকাছি থাকতেন, আর ভানু বোসও দাদা মানতেন। আচ্ছা, ভানু বোস অদ্ভুত লোক। বাড়িতে টেলিফোন এনেছেন, ভানু বোসের কাছে যারাই দেখা করতে আসে একটা করে, দাদা একটা ফোন করি, হ্যাঁ কর না। করতে করতে 1950 সালে মাসে টেলিফোনের বিল হয়ে গেছে 4,500 টাকা। ভানু বোসের পরিবারের লোকজন ছুটে গেছে গোপাল পাঠার কাছে, জেঠু বাবার কীর্তি দেখো, 4,500 টাকা টেলিফোনের বিল, ঠিক আছে আমার কাছে আসতে না। ভানু বোস তখন প্রতাপশালী ভানু বোস, যার নামে কলকাতা কাঁপে, তিনি এসে দাঁড়িয়েছে, হ্যাঁ দাদা আপনি আমাকে ডেকেছেন। কোনো কথা নেই, পায়ের জুতোটা খুলে এক ভানু বোসকে মারা। ভানু বোসও মাথা নিচু করে দাঁড়িয়েছে। এই আনুগত্য এবং ভালোবাসাটা ভানু বোস আর গোপালচন্দ্র মুখোপাধ্যায়, গোপাল পাঠার মধ্যে ছিল। কিন্তু রাম চ্যাটার্জিকে কোথাও আমার মনে হয়েছে তথ্য সংগ্রহ করতে গিয়ে গোপাল বাবু ভালো চোখে দেখতে পারে। রাম চ্যাটার্জির সঙ্গে তার একটা ইগো ক্ল্যাশ ছিল। পরবর্তীকালে এই প্রতাপশালী মস্তান কুল যারা এই নিয়ে গর্ব করত, আমরা বিধানবাবুর লোক, আমরা মুখ্যমন্ত্রীর লোক, তাদের গর্ব মলিন হয়ে গেল যেদিন তারা দেখলো তাদেরই একজন রাজ্যের স্বয়ং মন্ত্রী হয়ে গেছে। রাম চ্যাটার্জি মন্ত্রী হয়ে গেল। এবার আমি মন্ত্রীর লোক না, আমাদেরই একজন খোদ মন্ত্রী, লালবাতির গাড়ি পায়, পুলিশের স্যালুট পায়। বাকি যত রাইস মস্তানরা ছিল, বাহুবলীরা ছিল, একদম ডনেরা ছিল, তারা হতাশ হয়ে গেল, মরাল ডাউন হয়ে যাচ্ছে, মরাল ডাউন হয়ে গেল যে আমরা এখনো আমাদেরকে লোকে ব্যবহার করে, আর এ তো মন্ত্রী হয়ে গেল। তো এরকম অনেক ঘটনা আছে। রাম চ্যাটার্জি এসছেন লালবাতি জ্বালিয়ে মলঙ্গায় গোপাল বাবুর সঙ্গে দেখা করতে, বুঝলেন দাদা আমি মন্ত্রী হয়েছি। গোপাল বাবু ফিরেও তাকাচ্ছেন না, আকাশের দিকে তাকিয়েছে, দাদা আমার দপ্তরে একদিন আসবেন। না আমি ওসব জায়গায় যাই না। এবারে রাম চ্যাটার্জি তার মেয়ের বিয়েতে নেমন্তন্ন করতে এসছেন, আবার রামকে দেখে আকাশের দিকে তাকিয়েছে গোপাল বাবু, রামের দিকে ফিরেও তাকাবে না। রামের বিরুদ্ধে এটা ইগো ক্ল্যাশ শুধু না, আরেকটা ওর সমস্যা ছিল যে গোপাল পাঠা অসম্ভব কমিউনিস্ট বিদ্বেষী ছিলেন। কমিউনিস্ট বিদ্বেষী ছিলেন? আচ্ছা। সেই কমিউনিস্টদের সঙ্গে আমার দলের ছেলেরাম জোট বেঁধে চলে গেল, ওখানে দল করে হয়ে গেল, মন্ত্রী হয়ে গেল, এটাও মেনে নিতে পারে। আবার আকাশের দিকে তাকিয়ে আছে, রাম এসে বলছেন, দাদা আমার কিন্তু মেয়ের বিয়ে, ভাইজিকে আশীর্বাদ করতে কিন্তু যেতে হবে। গোপাল পাঠা তাকাচ্ছেন না, গোপাল পাঠা আকাশের দিকে অনেকক্ষণ বললেন, আমি আশীর্বাদ করার কেউ না, যে আশীর্বাদ করার তিনি আশীর্বাদ করবেন। রামের দিকে ফিরেও তাকাচ্ছেন। এইটা যখন রাম আর গোপাল পাঠার মধ্যে সম্পর্কের ইকুয়েশন, রাম আর ভানু বোস আবার গলায় গলায় বন্ধু। রাম চ্যাটার্জি দল করেছে, ভানু বোস ঠিক করলো সেও রাজনীতি করবে, কিন্তু তার দুর্ভাগ্য সে তো বাহিনী বানিয়ে নিয়েছে, ওই বাহিনী নিয়ে কংগ্রেস নেতাদের জন্য ভোট লুট করতে যায়। কংগ্রেসের জন্য ভোট লুটও করবো, আবার একটা রাজনৈতিক দল করবো, দুটো তো একসঙ্গে হয় না। তাই ভানু বোস ওইটাই করে রাখল। রামের জীবনে একটা উত্তরণ ঘটল। রামের যে দপ্তর, সেই দপ্তরে ভানু বোসের বড় কন্যা সব সময় যাচ্ছেন। ভানু বোসের বড় কন্যাকে বিয়ে দেওয়ার জন্য ভানু বোসের চেয়ে বেশি চিন্তিত রাম চ্যাটার্জি। এবং রাম চ্যাটার্জি বাড়িতে আসছেন সব সময়, ভানু বোসের বাড়ি তো আর প্রায় বাড়ি। এরকম চলতে চলতে 80-র দশকে যখন ভানু বোস মারা যাচ্ছেন, তার বহু আগে রাম চ্যাটার্জি চলে গেছেন। রামের মৃত্যুটা মেনে নিতে পারেনি তার বন্ধু ভানু বোস, অভিন্ন হৃদয় বন্ধু। নভেম্বর মাসে তিনি মারা যাচ্ছেন, শীতটা পড়বে, ঘরে বসে আছেন তার মেয়ে, তার স্ত্রী, আরেকজন তখন তার অস্তমিত সূর্য, তার মস্তানি নেই। তখন কংগ্রেসের এই নতুন ব্যাচ উঠে এসছে, যাদের পেছনে রয়েছেন প্রিয়দাস মুন্সি, কারো পেছনে মদতদাতা হচ্ছে সুব্রত মুখোপাধ্যায়, কেউ আবার সোমেন মিত্র। এগুলো আমি মন খুলে লিখেছি, কারণ আমি জানি যে এগুলো আমি মিথ্যাও লিখবো না, আর আমাকে কেউ ধরতে আসবে না, কারণ এই প্রতিটি চরিত্রের সাথে আমি দিনের পর দিন ঘর করেছি এবং তুমি সত্যিটাকে তুলে রেখেছো একেবারে বস্তুনিষ্ঠ। এই যে সোমেন মিত্র, সুব্রত মুখার্জি,
এদের সাথে আমার দাদা এবং ভাইয়ের সম্পর্ক ছিল, আমি মন খুলে লিখে দিয়েছি। তাই অনেকে লেখার এই জায়গাটা হয়তো সাহস পাবেন না। এই যে নতুন মস্তানরা উঠে আসছে, তারা আর পুরনো মস্তানদের, বৃদ্ধ মস্তানদের মানছে না। ভানু বোসের ওপর হামলা হয়ে গেছে পাড়ায়, ভানু বোসের ওপর হামলা করে দিয়েছে এই মস্তানে গ্যাংওয়ার। আমার ডিটেলে তুমি এই কলকাতার তলপেটে পাবে, এটা হচ্ছে একদম। ভানু বোস তখন ঘর থেকেও খুব একটা বেরোন না, তার এপিসোড খতম। রাম চ্যাটার্জি চলে গেছে, মরে গেছে। ভানু বোস একটা ঘোরের মধ্যে রয়েছে, অসুস্থ তিনি। হঠাৎ করে তিনি বলছেন, এই দরজাটা খুলে দে, দরজাটা খুলে দে। সবাই চমকে উঠেছে, রাম এসছে, রাম এসছে, রামকে নিয়ে আয়, রামকে নিয়ে আয়, রাম আমাকে নিয়ে যাবে বলে এসছে। আরে আমাদের বড় কাজ আছে, রামের সঙ্গে আমি যাব। এটা বলছেন একটি রোববারে। তার পরের রোববারই ভানু বোস মারা যাচ্ছেন। মৃত্যুর আগে তিনি দেখছেন তার মৃত বন্ধু রাম চ্যাটার্জি তার বাড়িতে এসেছেন। ঘোরের মধ্যে তিনি বলছেন, রাম এসেছে, রাম এসেছে, রাম আয় আয়, বস বস। আরে কতদিন দেখা হয় না। আর ভানু বোস যখন মারা যাচ্ছে সে কথা শুনে মলঙ্গা লেন থেকে কৃক্র প্রায় দৌড়ে হাউ হাউ করতে করতে কাঁপতে কাঁপতে যাচ্ছেন গোপাল পাঠা, এবং গোপাল পাঠা গিয়ে ভানু বোসের স্ত্রীকে সান্ত্বনা দিচ্ছেন, হাউ হাউ করে কাঁদছেন, হাউ হাউ করে কাঁদছেন। গোপাল পাঠা অত বড় একটা, ওরকম একটা মানুষ, তাকে কেউ কাঁদতে দেখেনি। ভানু বোসের মৃতদেহের সামনে দাঁড়িয়ে গোপাল পাঠা হাউ হাউ করে কাঁদছেন। অথচ কি মর্মান্তিক পরিণতি। এই গোপাল পাঠা যখন তার ছেলের নিথর দেহের সামনে বসে রয়েছে, তখন তিনি শোকে পাথর। তার গোপাল বাবুর স্ত্রী আছাড়ি পিছাড়ি করে কাঁদছেন মলঙ্গার রাস্তায়, কিন্তু মানুষ সবাই চোখ শুধু গোপাল পাঠার দিকে। গোপাল পাঠা পাথরের মতো বসে আছে, নাতি নাতনির হাত ধরে। তার ছেলের মৃত্যু কিভাবে হয়েছিল? ছেলের মৃত্যু হয়েছিল সেটা কেষ্ট মুখোপাধ্যায়, তিনি ব্যবসা করতেন। ছেলের মৃত্যু তাকে দেখতে হয়েছে, গোপাল পাঠাকে ছেলের মৃত্যু দেখতে হয়েছে, এবং তিনি পাথরের মতো বসে আছেন। অর্থাৎ তুমি দেখছো ওই মৃত্যুগুলো, এক একটা মৃত্যু এক একটা ডনের কাছে, বা এক একটা বাহুবলীর কাছে, বা এক একটা প্রতিষ্ঠানের মতো লোকের কাছে কিভাবে এসে ধরা দিচ্ছে। এইভাবে চলতে চলতে মস্তানতন্ত্রটা রাজনীতির একটা অংশ হয়ে যায়, এবং কংগ্রেসই পৃষ্ঠপোষকতার মস্তানরা ভাবে আমরা কেন দলের বাইরে থাকবো। সিপিএম এর যারা অস্ত্র নিয়ে চালনা করে তাদেরকে তো কেউ মস্তান বলে না, তারা কমরেড। নকশালদের যারা বোমা মারে তারাও কমরেড, তারা বিপ্লব করবে। আমরা কি দোষ করলাম? আমরা দলের বাইরে বলে লোকে আমাদের মস্তান বলে, আমাদের ছেলে মেয়েদের খারাপ বলে, আমাদের বউরা মুখ লুকায়। আমরা কেন তাও, আমরা রাজনীতিতে চলে যাব। ওই তো রাম চ্যাটার্জি, আমাদের মাসিহা, মস্তান কুলের অত বড় নাম, সে যখন মন্ত্রী হয়েছে আর তার সব কলঙ্ক হয়ে দূরে চলে গিয়ে তিনি প্রায় একটা, বলা যেতে পারে যে একটা মানে দানবীর হয়ে উঠেছেন। তো আমরা কেন কলঙ্ক মোচন করবো না? এবং তারাও দলে দলে রাজনীতিতে যোগ দিলেন। তো রাম চ্যাটার্জির একটা গল্প তোমাকে না বলে পারছি না। রাম চ্যাটার্জি ওই মস্তান কালিমা কাটিয়ে যখন তিনি ওই মন্ত্রী হয়ে গেলেন, জীবনে এটা তো একটা পরম পাওয়া। এই এত বড় উত্তরণ তো একটা বড় উত্তরণ, যেটা জ্যোতি বসু তাকে পথটা দেখিয়েছিলেন, এবং তার আরেকজন লোক ছিল স্নেহাংশু আচার্য। এরপরে না রাম চ্যাটার্জি এটা কেমন হয়ে গেছিল জানো তো? রাম চ্যাটার্জি মানে তার বাড়িতে প্রতিদিন 50 থেকে 60টা পাত করতো। মানে কি কোথা থেকে আসছে, রাম চ্যাটার্জি দরবারে বসে আছে। রাম চ্যাটার্জি তখন একটা মসিহা, দরবারে বসে আছে। কে আসছে, আসা মানেই সে আবার বাড়িতে খেয়ে তারপর যাবে, না খেয়ে কেউ যাবে। তা রাম চ্যাটার্জির কাছে চাকরি পাওয়ার একটা উপায় ছিল, সবাই জানতো এটা। রাম চ্যাটার্জি থেকে কোনো ছেলে গিয়ে যদি বলে দাদা আমাকে একটা চাকরি দাও, চাকরি হবে না। কিন্তু তার বিধবা মা যদি থাকে, আর সেই মা গিয়ে যদি বলে বাবা আমার ছেলেকে একটা চাকরি দাও বাবা, তাহলে নিজে বিধবা মায়ের সন্তান এক কথায় চাকরি হবে। এবং এরকম চাকরি করবার জন্য প্রচুর ছেলে তাদের মায়েদের নিয়ে যেত। সে মায়েরা কেঁদে বলতো বাবা তুমি আমার সন্তানের মতো, আমার ছেলেকে একটু চাকরি দাও। ঠিক আছে, চাকরি হয়ে যাবে। চাকরি হয়ে গেল। এরকম চাকরি হয়েছে একটি ছেলে, অনেকেরই হয়েছে। একদিন রাম চ্যাটার্জি জানতে পারলেন, তার এক সাক্ষাৎ এসে বললেন, দাদা চাকরি দিয়েছিলেন না, মাকে দেখিয়ে আপনাকে তো চাকরি নিয়ে গেছে। মাকে আর দেখে না,
মাকে বাড়ির বাইরে করে দিয়েছে। আমি চাকরি দিলাম, মাকে বাড়ির বাইরে করে দিয়েছে। হারামজাদাকে নিয়ে আয়। তো হারামজাদা বলেনি, আরো খারাপ বলেছে তোমাকে এটা বলবো। মানে রাম চ্যাটার্জি হচ্ছে ব্যাপক দুর্মুখ, বুঝলে? বলে নিয়ে আয়। ওর ছেলেরা বাড়ি থেকে তুলে নিয়ে চলে এসছে। তোকে চাকরি দিয়েছিলাম, তুই মাকে খাওয়াস না? না দাদা, অন্যায় হয়ে গেছে। অন্যায় দেখাচ্ছি। এই একটা চামড়ার ব্যাগ আন, বড় ব্যাগ, ওর মধ্যে পাথর গোছ, একটা বস্তা নিয়ে আয়। একটা বড় বস্তা, তাতে পাথর আটকানো, পাথর দেওয়া হলো, দিয়ে ওর কোমরের সঙ্গে, ওই ছেলেটার কোমরের সঙ্গে ভালো করে বেঁধে দেওয়া হলো। কোমরে পাথর, বস্তা আলা, তুই এখানে দাঁড়িয়ে থাকবি, আমি রাইটার্স যাচ্ছি, আমি যখন ফিরবো তখন তোর সাথে কথা হবে। ছেলেটা দাঁড়িয়ে আছে ওই পাথর নিয়ে। রাম চ্যাটার্জি রাত্রিবেলা সব কাজকর্ম সেরে গিয়ে দেখে ছেলেটা আর ছেলেটা অচৈতন্য অবস্থা। তখন ওই ছেলেটা লোককে ডেকে বলছে ওর পেটের পাথরগুলো সব খুলে ফেল। তখন ছেলেটাকে বলছে, যে মা 10 মাস তোকে এরকম পেটে করে নিয়ে ঘুরলো, তুই তাকে খেতে দিবি না? তোকে চাকরি দিয়েছিলাম, সেই শাস্তি তাই তোকে দিলাম, যে পেটে করে এই পাথর নিয়ে তোকে বোঝালাম, তোকে পেটে নিয়ে তোর মা এভাবেই ঘুরেছিল, আর কখনো এ কাজ করবি না। এই হচ্ছে রাম চ্যাটার্জির মজা। আচ্ছা, এবারে কি হয়েছে, রাম চ্যাটার্জি 4 তলা বাড়ি বানিয়েছে। সেই নিয়ে তো তখন এত মিডিয়া ছিল না, সোশ্যাল মিডিয়া ছিল না, লোকের মুখে সেই নিয়ে আলোচনা। শ্রমিক, কৃষক, মধ্যবিত্তের সরকারের মন্ত্রী রাম চ্যাটার্জি কোথা থেকে এরকম 4 তলা বাড়ি বানালেন, এই নিয়ে সিবিআই চলে এলো তার বাড়িতে। সিবিআই এর অফিসাররা এসেছেন, তখন এসে ভেতরে ঢুকেছেন বাড়ির ভেতরে। অনেকক্ষণ পর তারা দেখলেন যে বাইরে জনবিস্ফোরণ আর কি। তখন তারা রাম চ্যাটার্জিকে জিজ্ঞেস করলেন যে কি ব্যাপার? কিছু না, আমার কাছে তো লোক আসেই। এইবার হচ্ছে আসল মজা। সমকালীন রাজনীতিতেও ইডি সিবিআই নেতাদের বাড়ি যাচ্ছে, এটা আমরা খুব পরিচিত, কিন্তু এই কাহিনীটা পরিচিত কাহিনী না। রাম চ্যাটার্জির বাড়ির দরজা খুলে একজন সিবিআই এর অফিসার বেরিয়ে আসলেন। দেখেন বিরাট লম্বা লাইন, সুশৃঙ্খল লাইন। একজন বলছেন, আমি এসেছি উত্তর 24 পরগনা থেকে, আপনি তো এই বাড়িটা নিয়ে রাম চ্যাটার্জিকে জিজ্ঞাসা করতে এসেছেন? আমি ওনাকে বিনা পয়সায় ইট দিয়েছি, আমাকেও জিজ্ঞাসা করতে হবে। পেছনে আরেকজন এসে বলছেন আমি বালি দিয়েছি, আরেকজন বলছে আমি সিমেন্ট দিয়েছি, আরেকজন বলছে আমি সুরকি দিয়েছি। তাহলে রাম চ্যাটার্জিকে যখন আপনি জিজ্ঞাসা করছেন, আমাদেরও জিজ্ঞাসা করুন, আমরা এগুলো বিনা পয়সায় দিয়েছি। এই করে দেখা যাচ্ছে যে প্রায় 200-300 লোক দাঁড়িয়ে পড়েছে, তারও বেশি লোক দাঁড়িয়ে পড়েছে, আর মজা দেখবার জন্য আরো বেশি লোক দাঁড়িয়ে পড়েছে। তারা প্রত্যেকেই বলছে আমরা রাম চ্যাটার্জিকে টাকা দিয়েছি, বিনা পয়সায় বাড়ি করেছেন উনি আমাদের নেতা, বাড়ি করবেন বলেছেন, আমরা দিয়ে দিয়েছি। তাহলে আপনি সিবিআই এর অফিসার, আমাদেরও জেরা করুন। তখন সিবিআই আলটিমেটলি ওই জায়গা থেকে পালিয়ে যায়। এটা একটা মজার গল্প না? ভাবো, গণভিত্তি। তো বাড়ি করেছেন সেটা, কিন্তু পরে তার সাকরেদরা জিজ্ঞাসা করছো, আচ্ছা দাদা সত্যি তো আপনি এতটা টাকা পেলেন কোথায়, এই এত বড় বাড়ি আপনি বানালেন? সেটা খুব অবভিয়াস প্রশ্ন। এটা প্রশ্ন। তখন রাম চ্যাটার্জি, এই মস্তানরা বা এই বাহুবলীরা, তারা না আড্ডাবাজ থাকতেন, তাদের দলের লোকেদের নিয়ে যখন আড্ডা মারতেন তখন তারা রাজা। তখন রাম চ্যাটার্জি এভাবে সিগারেট খেতেন। এটা একটা পুরোনো স্টাইল, এখন আর এভাবে কেউ খায় না। শোন, তোদেরকে বলি, গঙ্গার পাড়ে দেখি একজন সন্ন্যাসী বলে ও নাকি হেঁটে গঙ্গা পার হয়, হেঁটে গঙ্গা পার হয়। আমি একদিন ঠিক করলাম ওই সন্ন্যাসীটাকে ধরব। তখন আমি ওই সন্ন্যাসীটাকে গিয়ে ওকে ধরলাম। ও আলখাল্লা পড়েছিল, ওকে ওভাবে ধরে বললাম চল তোকে নিয়ে গঙ্গার পাড়ে যাবো। ওই সন্ন্যাসীকে নিয়ে আমি তখন গঙ্গার পাড়ে নিয়ে এসেছি, হাট গঙ্গা হেঁটে তুই পার হয়ে আমাকে দেখা। আচ্ছা, তখন সন্ন্যাসী রাম চ্যাটার্জির পা ধরছে, রাম চ্যাটার্জির পা ধরছে। এটা রাম চ্যাটার্জি তার অনুগামীদের গল্প বলছে, এর সত্যতা বিচার করার ক্ষমতা আমাদের নেই। পা ধরছে, বোঝে না না না, বোঝে না, তাহলে তো তোমার একেবারে হাটে হাড়ি ভেঙে দেবো, তুমি আমাকে টাকা দেবে, সে টাকায় আমি বাড়ি করবো। সেই টাকা দিয়ে নাকি উনি বাড়ি করেছেন। এটা হচ্ছে ওকে নিয়ে গল্প। এরকম অসংখ্য গল্প। একটা ছোট্ট মজার গল্প, জ্যোতি বসু একটা প্রচার সভায় গেছেন ওই রাম চ্যাটার্জির ওই হুগলি টুগলির দিকে। তখন একটা নকশালপন্থীরা একটা কথা লিখতো, মাও সেতুং এর চিন্তাধারা দিকে দিকে ছড়িয়ে দাও।
তা জ্যোতি বসু গিয়ে দেখেন দেয়ালে দেয়ালে লেখা রাম চ্যাটার্জির চিন্তাধারা দিকে দিকে ছড়িয়ে দাও। তা রাম চ্যাটার্জিকে দেখে পাঠিয়েছেন একদিন জ্যোতি বসু রাইটার্স। হ্যাঁ বলুন, আপনার এত চিন্তা ভাবনা আপনি আমাকে না দিয়ে দিকে দিকে ছড়াচ্ছেন। কিছু মনে করবেন না, এই ভালোবাসে লোকজন কি সব লিখে দিয়েছে, কিছু মনে করবেন না। তো রাম চ্যাটার্জি চরিত্রটা একটা অসাধারণ চরিত্র। লোককে মিট করছে লুঙ্গি আর ফতুয়া পরা। ওই অবস্থায় হঠাৎ দেখছে যে রাইটার্সের রোটান্ডায় আজকে ক্যাবিনেট বৈঠক আছে, জ্যোতি বসু করবেন, লাফ মেরে উঠে গাড়িতে উঠে পড়েছেন, সিকিউরিটিও উঠে পড়েছেন, চল। ওই ওনার বাড়ি থেকে চণ্ডীপুর ডানলপের ওখানটা এসে ওনার একটা ডেরা ছিল, ওখানে উনি একটু স্নান টান করে খেয়ে রাইটার্স আসতেন। স্নান টান করে সিকিউরিটিকে বলেছে হ্যাঁ দে, মানে জামা কাপড় দে, আমি অফিসের জামা কাপড় পরে রাইটার্সে যাই। সিকিউরিটি ওনার দিকে হা করে তাকিয়েছে। কি হলো দে, আবার হা করে তাকিয়েছে। তার 4-5টা বাঁচা বাঁচা গালাগালি দিয়ে বলছে যে হা করে তাকিয়েছিস কেন, আমার জামা প্যান্ট দে। বলছে আপনি দম করে চলে এলেন, আমি জামা কাপড় নিয়ে আসতে পারি। ওকে তো প্রায় ওইখানেই মেরে ফেলে। এদিকে রাইটার্সে রোটান্ডায় ক্যাবিনেট মিটিং রয়েছে, রাম চ্যাটার্জি লুঙ্গি আর ফতুয়া পরেই রাইটার্সে এন্ট্রি দিচ্ছেন। এবারে তুমি দৃশ্যটা পাবো, রাইটার্সের দরজায় মন্ত্রীর গাড়ি থেকে মন্ত্রী নামছে লুঙ্গি আর ফতুয়া পরে। এবারে ওইভাবেই হন হন করতে করতে যাচ্ছে, গিয়ে উনি রাইটার্স রোটান্ডায় গেছেন। জ্যোতি বসু ওনাকে দেখে তো সবাই মুখ লুকিয়ে ফেলেছে, আইপিএসরা মিটিমিটি হাসছে। জ্যোতি বসু ওনার ত্রাতা। জ্যোতি বসু বলছেন এই কি ব্যাপার, আপনি ক্যাবিনেট বৈঠকে এসেছেন লুঙ্গি পরে? তো রাম চ্যাটার্জিও দমবার লোক না, বলছি কেন, আপনি তো বলেন যে গরিবের সরকার, গরিবের তো এটা তো গরিবের পোশাক, গরিবের মন্ত্রী সভা চালাচ্ছেন আপনি, লুঙ্গি পরে মন্ত্রী আসতে পারবে না? আমি তাই লুঙ্গি পরে এসেছি। হয়েছিল ভুল রাম চ্যাটার্জির সিকিউরিটির, সেটাকে সে গরিবের মন্ত্রিসভায় লুঙ্গি পরে আমি কেন আসতে পারবো না এই যুক্তিতে নিয়ে গেল। তো সে একটা মজার এপিসোড। এই অত্যন্ত বুদ্ধিদীপ্ত ছিলেন, সেটা বোঝা যাচ্ছে। তুমি মনে রাখবে যে বাচ্চাদেরকে বাড়িতে অনেক সময় বলে আদর করে মস্তান। মস্তানদের লোকে শুধু ঘৃণা করে না, ভালোবাসে। আসলে কি আমরা সবাই জীবনে মস্তান হতে চাই, কিন্তু আমরা তো মস্তান হতে পারি না। সবাই চায় শৃঙ্খল ভাঙতে, সবাই চায় বৃত্ত ভাঙতে, কিন্তু বৃত্ত ভাঙাতে তো সবার কাজ না। তাই দেখবে ছোট বাচ্চাকে আদর করে লোকে বলে খুব গুন্ডা হয়েছে, খুব মস্তান হয়েছে, সেটা কিন্তু দুষ্কর্মের জন্য না, খুব আদর করে বলে। মস্তানদেরকে যেমন ভয় পায় লোকে, মস্তানদেরকে লোকে ভালোবাসে। মস্তানদের সম্পর্কে জানতে লোকের খুব মজা, ভীষণ আগ্রহ। এবং মস্তানদের কিন্তু একটা বড় সাপোর্ট বেসও থাকে। এই মস্তানিটা রাজনীতিতে যোগ হচ্ছে 70-এর দশকে, যখন মস্তানরা হয়ে যাচ্ছেন এলাকার কাউন্সিলর, তাদের অনুগামীরা প্রচুর, তাদের দ্বারা উপকৃত লোক প্রচুর। একদম। সৌরভ, তো তুমি যেহেতু এক্ষুনি বডিগার্ডের কথা বলছিলে রাম চ্যাটার্জির, সেখান থেকে আমি জিজ্ঞাসা করবো যে মহানায়ক উত্তম কুমার, তার বডিগার্ডও শুনেছি ভীষণ একটা ব্যাপার ছিল, মস্তান ছিল। আমি এই নিবন্ধটা এই কারণে লিখেছি, এটা বোঝাতে যে 50-এর দশকে 60-এর দশকে কলকাতার সমাজ জীবনে মস্তান সর্বত্র। মস্তান একটা গুরুত্বপূর্ণ ব্যাপার, তাকে তুমি কোথাও ফেলতে পারবে না। খেলার মাঠ, ইস্ট বেঙ্গল, মোহনবাগান, মস্তান আছে সেখানে, মস্তান। দুর্গাপূজা মস্তান, জলসা মস্তান। তো মহানায়ক কি মস্তানের বাইরে থাকবে? এখন তুমি বলবে যে মহানায়কের সঙ্গে মস্তানের কি সম্পর্ক? এক্স্যাক্টলি। এখন মহানায়কের তো আর কোনো দুষ্কর্ম করতে হবে না, কিন্তু মহানায়ক তো মহানায়ক। মহানায়ক যদি কোথাও দাঁড়ায় তো মানে সেখানে পদপিষ্ট হয়ে যাওয়ার মতো, একদম, তাহলে সেখানে মহানায়ককে বাঁচাবে কে? তো সেই জন্য মহানায়কের ড্রাইভার কাম বডিগার্ড যিনি মহানায়ককে এরকম করে থাকতেন, তার নাম ন্যাপা। আচ্ছা। তিনি যদিও মানে মুগুর ভাজা মস্তান, এলাকা তার নিজের এলাকার দাদা, তিনি মহানায়কের সান্নিধ্য পেয়েছেন এবং ড্রাইভার, এবং তিনি মহানায়ককে ওইভাবে জড়িয়ে থাকতেন। মহানায়কের জীবনে মস্তান বারে বারে এসেছে। মহানায়কের লাস্ট মস্তান যিনি তার বন্ধু, তার নাম ফাটাকেষ্ট। এই ফাটাকেষ্ট মহানায়কের পুত্র গৌতমকে ফাটাকেষ্টর উদ্যোগে কলেজ স্ট্রিটে একটি বড় ওষুধের দোকান করে দেওয়া হয়েছিল গৌতম বাবুকে। তখন ফাটাকেষ্টর অ্যান্টি লবি ওই দোকানের সামনে গিয়ে প্রতিদিন বোমাবাজি করত। তারপরে সেই দোকানটা বন্ধ হয়। কিন্তু ফাটাকেষ্ট আর উত্তমবাবুর যে বন্ধুত্ব সেটা অটুট ছিল। তার আগে উত্তমবাবুর অভিন্ন হৃদয় বন্ধু ছিলেন ভানু বোস। এমন হয়েছে শুটিং শেষ করেই উত্তম কুমার চলে গেছে
ক্রিক্রোতে গিয়ে বললেন, দেখুন আমাকে ভানু বলেছে আসতে, আমি তাই আপনাদেরকে দেখতে এসেছি। আর তাকে দেখে তো সব গুরু গুরু করে পাগল সামনে। কিন্তু আমি বাড়ি যাচ্ছি, আমি একটু রেস্ট নিয়ে আবার রাত্রির বেলা আসবো। ভাবো, মহানায়ক কিংবদন্তি তিনি ভানু ঘোষের এক অনুষ্ঠানে একবার সন্ধ্যেবেলা এলেন, তারপর সাদা পাজামা পাঞ্জাবি আর শাল জড়িয়ে রাত্রি ভোরবেলা এলেন। ভোরবেলা মহানায়ককে দেখে একদম মানে ক্রিক্র ভেসে যাচ্ছে। তো এরকম সম্পর্ক ছিল ভানু ঘোষের সঙ্গে মহানায়ক। মহানায়কের জীবনে একটা নকশাল থ্রেড ছিল। আচ্ছা, সেটা কিরকম? সেটা হচ্ছে মুজিবকে মুক্তি দিতে হবে, এই স্লোগানকে সামনে রেখে কংগ্রেসের তরফে একটা র্যালি অর্গানাইজ করা হচ্ছিল। মহানায়ক উত্তম কুমার তাতে যোগদান করবেন, তাই সিদ্ধান্ত ছিল। মহানায়ক উত্তম কুমার সেখানে পৌঁছেছেন, তখন এক নকশাল কর্মী তাকে খুন করবার জন্য বন্দুক নিয়ে স্পটে উপস্থিত হয়। সেটা জেনে আরেকজন সিনিয়র নকশাল লিডার যে এরা যদি মহানায়ককে খুন করে দেয় এটা একটা ভয়াবহ ব্যাপার হবে, তখন মহানায়ককে থ্রেট দিয়ে উনি ওই ছেলেটাকে বিরত করলেন। এই ঘটনার পাশাপাশি বেশ কিছু মস্তানরা এসে মাঝে মধ্যেই টালিগঞ্জে মহানায়ককে থ্রেট দিতেন বিভিন্ন ইস্যুতে। কারণ মহানায়ক উত্তম কুমার সেই সময়ে কংগ্রেসের ঘনিষ্ঠ বলে পরিচিত ছিল। মানে এটা কি সত্যি যে তিনি কংগ্রেসের পৃষ্ঠপোষক ছিলেন? কংগ্রেসের পৃষ্ঠপোষক না, মানে সেই সময় কংগ্রেস একটা বড় পার্টি, শাসক পার্টি, তিনিও ভবানীপুরের মানুষ, তিনি কংগ্রেস ঘনিষ্ঠ ছিলেন। তাই বলে পদযাত্রা করতেন তা তো ওরকম নয়। নকশালদের এই থ্রেটের মুখে তিনি বারে বারে পড়েছেন। সেই সময় তাকে, সেই সময়টা ওই থ্রেট এবং সরোজ দত্তের হত্যা দেখছে, এই ঘটনার পরই কিন্তু মহানায়ক উত্তম কুমার কলকাতা ছেড়ে দেয়। সরোজ দত্তের ময়দানে যে পুলিশ এনকাউন্টার সেটা তিনি দেখছেন, অনেকে বলে এইটা তিনি উত্তম কুমার দেখেছেন। আর দুই হচ্ছে মুজিবের সমর্থনে কংগ্রেসের পদযাত্রায় সামিল হওয়ার জন্য তিনি নকশালীদের থ্রেট পেয়েছিলেন। এরপরে তিনি মুম্বাই চলে যান। ৭২ সালে কংগ্রেস যখন ক্ষমতায় আসে তিনি আবার ব্যাক করে ভবানীপুরে সেই সময় চাঁদের হাট বসত বসুশ্রী সিনেমা হলে, মন্টু বোসের যে আড্ডা, সেই আড্ডায় সুব্রত মুখোপাধ্যায় তথ্য সংস্কৃতি মন্ত্রী, নতুন মন্ত্রিসভার, তিনি উত্তমবাবুকে বলেন যে আপনি মুম্বাই যাবেন না, আপনি এখানে শুটিং করুন, আপনাকে সিকিউরিটি দেবে ফাটাকেষ্ট। এই ফাটাকেষ্ট, শিয়ালদার ফাটাকেষ্ট, টালিগঞ্জে এন্ট্রি নেয় মহানায়ককে নিরাপত্তা দেওয়ার জন্য। এবং এই নিরাপত্তা দিতে দিতেই কিন্তু মহানায়ক উত্তম কুমার আর ফাটাকেষ্ট বন্ধুত্ব হয়। আমাকে সুব্রত মুখোপাধ্যায় আজকে নেই, আজকে উনি যদি বেঁচে থাকতেন এই আলোচনায় আমি ওনাকে ঠিক নিয়ে চলে। আচ্ছা, কারণ উনিও ওনার কাছে আমি অনেক গল্প শুনেছি। আমাকে একবার উনি বলেছিলেন যে জানো তো, তোমরা বলো মস্তান যদি কারো বন্ধু হয়, পরম বন্ধু হয়, এর চেয়ে বড় বন্ধু কেউ হয় না। এই কথাটা আমাকে কিন্তু সুব্রত মুখোপাধ্যায় বলেছিলেন যে মস্তান যদি তোমার হাতে থাকে আর সে যদি তোমার বন্ধু হয় তাহলে সে তোমার মুশকিল আসা, ওই আলাদিনের আশ্চর্য প্রদীপের ওই জিনের মতো। তো এইভাবে মস্তানতন্ত্রটা বদলে মানে ওই সশস্ত্র বিপ্লবী থেকে রাজনীতি ট্রান্সফর্ম হয়েছে বিভিন্ন সময়। আমার একদম শেষ প্রশ্ন তোমার কাছে সৌরভ দা, সেটা হচ্ছে তোমার বইতে আমরা দেখেছি যে 1940 থেকে 1977 এই সময়টার মস্তানদের নিয়ে তুমি কাজ করেছো, তাদের কথা বলেছো, তাদের গল্প শুনিয়েছো। তার পরবর্তী সময়ে যে মস্তানরা কলকাতায় এসেছে তারা কতটা আলাদা হয়েছে, তাদের চরিত্র কতটা আলাদা হয়েছে? অনেকটাই আলাদা। আসলে দেখো, ৭৭-এর এই সীমারেখাটা আমি এই জন্য টেনেছি যে সামাজিক পরিচয়ে যে সমস্ত মস্তানরা ছিলেন যারা কংগ্রেসের হয়ে কাজ করতেন তারা তো পলিটিশিয়ান হয়ে গেলেন। এদিকে সিপিএম এর সশস্ত্র বাহিনীতে যারা ছিল তারা তো কোনোদিন মস্তান ছিল না, তারা তো ছিল কমরেড, তারাও রাজনীতিতে যোগ দিলেন, কেউ বাসের লাইসেন্স নিলেন ইত্যাদি করে হয়ে। এরপরে কি তাহলে দুষ্কর্ম ছিল না? ছিল তো, মস্তান ছিল তো। ৮০-এর দশক, ৯০-এর দশক অবশ্যই মস্তান ছিল এলাকা ভিত্তিক। তারা কেউ ভানু বোস ছিল, সরি,
তারা কেউ ফাটাকেষ্ট ছিল না, তারা এলাকা ভিত্তিক গ্যাংস্টার বলতে পারো। যেমন কালীঘাট শ্মশানকে কেন্দ্র করে অনেক একটা অ্যাক্টিভিটি ছিল, এরকম বহু এলাকায় ছিল, তারা গ্যাংস্টার তুমি তাদের বলতে পারো। পরবর্তীকালে আমরা যেটা দেখি যে এই মস্তানরা আবার নতুন করে ৯-এর দশক বা ২০০০ সালে প্রমোটিং এর ব্যবসার সঙ্গে যুক্ত, যারা এককালে মস্তান ছিল তারা প্রমোটিং এর ব্যবসা ধরে। আগে মস্তানদের পুনর্বাসন হতো পরিবহনের ব্যবসায়, মস্তান বাহুবলী, এমনকি বড় মস্তান না, এলাকার বাহুবলী, তারও একটা বাস বেরিয়ে গেল। এটা হতো, এটা সব দল থেকে করা হতো, বাসের লাইসেন্স। পরবর্তীকালে এটা প্রমোটিং এ চলে শিফট করলো। এই মুহূর্তে কি মস্তান নেই? আছে, কিন্তু তাদের সামাজিক পরিচয়টা মস্তান না। তাদের সামাজিক পরিচয় অবশ্যই তারা রাজনীতিক, তাদের সামাজিক পরিচয় হচ্ছে তারা ব্যবসায়ী। বাহুবলী এখন একটা নতুন কথা, যেহেতু আমাদের এখানে বাহুবলী শব্দবন্ধটা হিন্দিতে বেশি শোনা যায়, যেহেতু আমাদের এখানে একটা অন্যরকম একটা আবহাওয়ার মধ্যে এই বাহুবলী ব্যাপারটা এসছে, ফলে এখন আর কেউ সামাজিক পরিচয় আর সেই মস্তান নেই। সুতরাং আমরা এই পুরনো বাড়িতে বসে যে আলোচনাটা করলাম, এই মস্তানদের হাত ধরে আসলে আমরা একটা পুরনো কলকাতার একটা ভ্রমণ করলাম, মনে মনে, গল্পে গল্পে। এখন যারা আছে তারা ভোট লুট করে, তারা ভোট লুটেরা, তারা পলিটিক্যাল পার্টির জন্য ভোটের আগের দিন রাতে কাজ করে, শাসন এলাকায় ত্রাস করে, এলাকায় আধিপত্য বিস্তার করে, তাদেরকে তুমি মস্তান বলতে পারবে না। তারা তো পলিটিশিয়ান, তারা পলিটিক্সের পার্ট, তারা জেলা বা ব্লক স্তরে পলিটিক্স করে, লোকাল স্তরে পলিটিক্স করে, তাদের ব্যবসা আছে, কারো ভেরি আছে, কারো প্রমোটিং আছে, এটা তাদের মুখ্য সামাজিক পরিচয়। বুঝতে পেরেছি। সুতরাং সামাজিক পরিচয়ে মস্তান বলতে পারো, সেইটা একটা পুরনো এপিসোড, যেটার জন্য আমাদের এই পুরনো কলকাতা, পুরনো বাংলার দিকে তাকালে আমরা পাবো। এখনকার বাহুবলী বা স্ট্রং ম্যান, তারা কেউ আর সামাজিক পরিচয়ে মস্তান নেই, তারা হচ্ছেন পলিটিশিয়ান, ব্যবসায়ী এবং স্ট্রং ম্যান, এইরকমই। একদম। এবং সৌরভদা, আজকের যে এপিসোডটা, সেখান থেকে আমরা যে গল্পটা শুনলাম, মানে তোমাকে তো আমরা দেখেছি TV9-এ দেখেছি, এবং তার আগেও বিভিন্ন নিউজ চ্যানেলে দেখেছি, এবং সেখানে দেখেছি যে তুমি রাজনীতির বিভিন্ন ইস্যু নিয়ে কথা বলছো। রাজনীতিকদের খুঁজতে খুঁজতেই তো তাদের সাকরের একদম। কিন্তু এইভাবে মস্তানদের নিয়ে তোমার এত রিসার্চ, কলকাতার অন্ধকার অলিগলি তুমি এইভাবে চেনো, ক্ষেত্র সমীক্ষা। এক্স্যাক্টলি, মানে রিসার্চ তো ঠিক আছে, কিন্তু ক্ষেত্র সমীক্ষা, অলিগলিতে যাওয়া, বৃদ্ধ লোকেদের কাছ থেকে এই গল্পগুলোকে নেওয়া, এই তথ্যগুলোকে নেওয়া, এত তথ্য নির্ভর একটা গল্প আজকে আড্ডা আমরা মারলাম, মানে অদ্ভুত লাগলো আমার ভীষণ ভালো লাগলো প্রথম কথা। সেকেন্ড কথা হচ্ছে, আমার যারা দর্শক, আড্ডা স্টেশনের যারা দর্শক, তারা ডেফিনেটলি ভীষণ ভালোভাবে সমৃদ্ধ হলো, তার কারণ এইরকম আড্ডা খুব একটা তো হয় না। আর তোমাদের মতো একদম মানে কলকাতার মস্তানদের নিয়ে, তাদেরকে নিয়ে আমরা সেরকম ভাবে কোনো সিনেমা, ডকুমেন্টারি সেইভাবে দেখি না। যেগুলো দেখি তুমি তোমার মুখেই শুনলাম, আমরা সেগুলোকে ডিস্টর্ট করা হয়েছে অনেক রকম ভাবে। মস্তানরাও নায়কের বেশি এসেছে, মানে তুমি অমিতাভ বচ্চনের বিরাট বিরাট সিনেমাগুলো তো হাজি মস্তান বা একদম বাংলায় মস্তানদের অনুপ্রেরণাতেও ছবি হয়েছে, যেখানে নায়ক হচ্ছে মস্তান, কিন্তু রিয়েল লাইফ মস্তানদের নিয়ে এক্স্যাক্টলি, হ্যাঁ, সেই কাজটা তুমি যে রিসার্চ করেছো, এবং তোমার গল্প থেকে সেগুলো আমরা খুঁজে পেলাম, গ্রহণ করেছেন। এবং আজকে আড্ডা স্টেশনেও আমরা এলাম, আড্ডা মারলাম। আড্ডা স্টেশনের প্রতিটি দর্শককে আমার অত্যন্ত মানে আমি কৃতজ্ঞ। এবং রোশনি, থ্যাংক ইউ সো মাচ। আজকে আমাদের এই এপিসোড ডেফিনেটলি অন্যান্য এপিসোড থেকে অনেকটা আলাদা, তাই কেমন লাগলো এই এপিসোড ডেফিনেটলি জানান আমাদের কমেন্ট বক্সে। আরো এরকম কোন কোন ধরনের গল্প, কোন কোন ধরনের আড্ডা আপনারা দেখতে চান, সেটাও আমাদের কমেন্ট করে জানান। আর এরকম আরো ইন্টারেস্টিং আড্ডার জন্য আপনাদের চোখ থাকুক আড্ডা স্টেশনে।